আপু, তোমার ঠোঁটে লাল লিপস্টিক দিও না প্লিজ। কেন? লাল লিপস্টিক দিলে কি সমস্যা? আমি তো এখন বাড়িতেই থাকবো। আমি তো আর বাইরে যাব না যে আমায় দেখতে খারাপ লাগবে। আরে আপু, আমি তোমাকে খারাপ লাগার কথা বলছি না। তাহলে লাল লিপস্টিক দিলে সমস্যাটা কোথায়? আপু, লাল লিপস্টিক দিলে তোমাকে অনেক হট লাগে, আর তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, ইচ্ছে করে তখনই তোমার ঠোঁটে কামড় দিই। ছি ছি ছি, তোর কি লজ্জা শরম কিছু নেই? নিজের বড় বোনকে এগুলো বলতে লজ্জা করে না? লজ্জা লাগবে কেন? আর তুমি আমার বড় বোন কিভাবে? তুমি তো আমার সিনিয়র হবু বউ। দেখ, এসব ফালতু কথা আমি মানি না। কোথায় শুধু দাদা মৃত্যুর আগে বলেছিল আমাদের বিয়ে দিতে, আর সেটাই কি মানতে হবে নাকি? আমি তোকে কখনোই বিয়ে করব না। আপু, দাদাভাই কথাটা বলেছিল আর পরিবারের সবাই সে কথাটা মেনেও নিয়েছে, তাহলে তোমার সমস্যাটা কোথায়? দেখ, এগুলো বলে আমার রাগ উঠাস না। এখন এখান থেকে যা। এ কথা বলেই অনন্যা ড্রেসিং টেবিলের সামনে বসে ঠোঁটে লিপস্টিক লাগাতে থাকে। লিপস্টিক লাগিয়ে যখনই সে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে, তখনই অনন্যাকে তার বাহুর সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। অনন্যা ছোটার অনেক চেষ্টা করে, কিন্তু এতটাই শক্ত করে ধরেছে যে অনন্যা আর ছোটাতে পারে না। 4 মিনিট পর অনন্যাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে অনন্যা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এ ফাঁকে রুম থেকে উধাও হয়ে যায়। রাতে খাবার টেবিলে অনন্যা অয়নের দিকে রাগী চোখে তাকিয়েছিল। তখন অয়ন হাসি দিয়ে অনন্যাকে মুখ ভেঙচি দিয়ে খাওয়া শুরু করে, কিন্তু অনন্যা এখনো খাবার খাচ্ছে না। কিরে অনন্যা, খাবার খাচ্ছিস না কেন? হ্যাঁ বড় আম্মু, খাচ্ছি। অনন্যা খাওয়া শুরু করে তখন টেবিলের নিচ দিয়ে অনন্যার পায়ে সুড়সুড়ি দিচ্ছিল। অনন্যা তখন পা সরিয়ে নেয়। কিছুক্ষণ পর অনন্যার পায়ে একটা চিমটি কাটে। তখনই অনন্যা চিৎকার করে ওঠে। আও! কিরে, কি হয়েছে? না আম্মু, একটা মশা কামড় দিয়েছে। মশা কামড় দিলে এভাবে চিৎকার করতে হয় নাকি? আসলে মশাটা একটু বড় মশা ছিল তো, তাই। কথাটি অনন্যা অয়নের দিকে তাকিয়ে বলে। অয়ন তো মনে মনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। খাওয়া শেষ করে অনন্যা যেই তার রুমে ঢুকবে, তখনই অয়ন হঠাৎ তার গালে একটা কিস করে দৌড়ে চলে যায়। অনন্যা তখন রাগে ফুঁসছে। তার সাথে যে আজকে এমনটা হচ্ছে তা কিন্তু নয়, প্রতিদিনই অয়ন এমন করে। অয়ন তার রুমে গিয়ে দরজা আটকে হাসতে থাকে। বিছানায় শুয়ে অনন্যার কথা ভাবতে থাকে। হ্যাঁ, কবে তুমি আমার বউ হবে আপু? অনন্যার কথা ভাবতে ভাবতেই অয়ন ঘুমিয়ে পড়ে। তাহলে চলুন, সকাল হওয়ার আগে আমরা আমাদের নায়ক নায়িকার পরিচয় জেনে আসি। অয়ন ও অনন্যা চাচাতো ভাই বোন। তাদের বাবারা 2 ভাই। তারা 2 ভাই অনেক কষ্টে নিজেদের কোম্পানি খুলে আজ সফলতার দিকে। তাদের বাবা অর্থাৎ অয়ন ও অনন্যা দাদা মৃত্যুর আগে তাদের 2 ভাইকে বলেছিল তারা যেন সবসময় একসাথে থাকে, এবং অয়ন ও অনন্যা বড় হলে যেন তাদের বিয়ে দেয়। বর্তমানে অয়ন অনার্স 2য় বর্ষে ও অনন্যা অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। অয়ন ছোট হলেও লেখাপড়ার দিক থেকে সে অনন্যার থেকে এগিয়ে আছে। তো চলুন, সকাল প্রায় হয়ে গেছে, আমরা গল্পে ফিরি। সকালবেলা অনন্যার ঘুম ভাঙে একরাশ বিরক্তি নিয়ে। রাতের ঘটনাগুলো তার চোখের সামনে ভাসতে থাকে। অয়নের সেই বেপরোয়া চাহনি, ঠোঁটের স্পর্শ, সবকিছু মিলিয়ে তার শরীরে একটা অস্বস্তির কাঁপুনি অনুভব হয়। বিছানা ছেড়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায় সে। ভোরের হালকা আলোয় চারপাশ শান্ত দেখাচ্ছে, কিন্তু তার মনের ভেতরটা এখনও উত্তপ্ত। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসে অনন্যা দেখে আগেই এসে বসেছে। তার মুখে সেই চেনা দুষ্টু হাসি। অনন্যা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেও অয়ন যেন কিছুই হয়নি এমন ভাব করে খাবার খাচ্ছে। কিরে অনন্যা, এত দেরি করে উঠলি যে? শরীর খারাপ? না বাবা, তেমন কিছু না, একটু ঘুম আসছিল না। রাতে কি জেগেছিলি নাকি? আজকালকার ছেলে মেয়েদের রাতে ঘুম যেন উধাও হয়ে গেছে। অনন্যা কোনো উত্তর দেয় না, নীরবে নাস্তা করতে থাকে। টেবিলের নিচে অয়নের পায়ের উপস্থিতি সে ঠিকই টের পায়। গতকালের ঘটনার পর থেকে তার প্রতিটা স্পর্শ যেন অনন্যার শরীরে একটা শীতল স্রোত বইয়ে দেয়। নাস্তা শেষ করে অনন্যা যখন কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন পেছন থেকে অয়নের কণ্ঠ ভেসে আসে। আপু, কলেজে যাচ্ছ? একটু দাঁড়াও। অনন্যা বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ায়। আবার কি বলবি তুই? আমার তাড়া আছে। প্লিজ আপু, একটা মিনিট, এটা ধরো। অনন্যার হাতে একটা ছোট গোলাপ ফুলের তোড়া ধরিয়ে দেয়। লাল গোলাপ, ঠিক যে রঙের লিপস্টিক পরতে সে অনন্যাকে বারণ করেছিল। এটা কি? তোমার জন্য। জানি তুমি হয়তো রেগে আছো, কিন্তু আমি সত্যি তোমাকে কষ্ট দিতে চাইনি। তুই তুই সিরিয়াসলি বলছিস? হ্যাঁ আপু, আমার হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু বিশ্বাস করো আমার অন্য কোনো খারাপ উদ্দেশ্য নেই। অনন্যা কিছুক্ষণ সেই গোলাপগুলোর দিকে তাকিয়ে থাকে। অয়নের চোখে এক ধরনের
সিনসিয়ারিটি দেখতে পায় সে, যা আগে কখনো সেভাবে লক্ষ্য করেনি। অয়ন, তুই বুঝিস না কেন? এটা ঠিক না। আমরা চাচাতো ভাই বোন, আর আমি তোকে ওই চোখে দেখা সম্ভব না। দাদার কথা একটা আবেগ ছিল হয়তো, কিন্তু সেটাকে আঁকড়ে ধরে থাকার কোনো মানে নেই। কিন্তু আপু, আমার তো তোমাকে অন্য চোখে দেখতে ভালো লাগে। ছোটবেলা থেকে তোমাকেই ভালোবেসেছি, তুমি কেন বুঝতে পারছো না? কারণ ওটা ভুল অয়ন। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে শুধু ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে, সেটাকে নষ্ট করিস না। আর দয়া করে এই ধরনের ছেলে মানুষই করা বন্ধ কর। কথাগুলো বলে অনন্যা আর দাঁড়ে না, দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। অয়ন সেই গোলাপের তোড়া হাতে দাঁড়িয়ে থাকে, তার চোখে হতাশার ছায়া। অনন্যার কঠোর কথাগুলো যেন তার বুকে একটা ধারালো ছুরির মতো আঘাত করে। কলেজের পথে অনন্যার মনটা অস্থির থাকে। অয়নের ব্যবহার আজকাল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। একদিকে তার প্রতি বিরক্ত লাগে, অন্যদিকে কেন যেন একটা চাপা অস্বস্তিও অনুভব হয়। ক্লাসে মন বসাতে পারে না অনন্যা, বারবার তার চোখের সামনে ভেসে ওঠে অয়নের সেই মিনতি ভরা মুখটি। অন্যদিকে অয়ন ঘরে একা বসে অনন্যার কথাগুলো ভাবতে থাকে। তার মনে জেদ চাপে, যদি অনন্যা তাকে ভালোবাসতে না চায় তাহলে সে তার ভালোবাসা আদায় করে ছাড়বে। দাদার শেষ ইচ্ছা পূরণ করবেই, অনন্যাকে সে তার জীবন সঙ্গিনী বানাবে। সন্ধেবেলা অনন্যা যখন বাড়ি ফিরে তখন গেটের সামনে অয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে। তুই এখানে কি করছিস? তোর কি কলেজ নেই? আমার তোমার সাথে কিছু কথা আছে আপু। আমার কোনো কথা নেই তোর সাথে, যা এখান থেকে। না আপু, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। প্লিজ একটু সময় দাও। অয়নের কণ্ঠের দৃঢ়তা দেখে অনন্যা কিছুটা অবাক হয়। সাধারণত অয়ন এত জোরালো গলে কথা বলে না। ঠিক আছে বল, তবে বেশি সময় নষ্ট করবি না। চলো ছাদে যাই, ওখানে কেউ বিরক্ত করবে না। অনন্যা কিছুক্ষণ ইতস্তত করে তারপর রাজি হয়। দুজনে নিঃশব্দে ছাদে ওঠে। সন্ধ্যার আবছা আলোয় চারপাশ শান্ত। আপু, আমি জানি আমার ব্যবহার মাঝে মাঝে তোমাকে বিরক্ত করে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ছোটবেলা থেকে আমার চোখে তুমিই ছিলে সবকিছু। অয়ন, তুই একটা ভালো ছেলে, কিন্তু আমাদের মধ্যে এটা সম্ভব না। আমাদের সম্পর্কটা অন্যরকম। কেন সম্ভব না? ভালোবাসার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? দাদা ভাইয়ের শেষ ইচ্ছাটা কি তোমার কাছে কিছুই না? অবশ্যই দাদার কথা আমার কাছে অনেক মূল্যবান, কিন্তু শুধু দাদার কথাতে কি একটা সম্পর্ক তৈরি হয়? আমারও তো একটা পছন্দ আছে, একটা ভালো লাগা আছে। তোমার কি অন্য কাউকে ভালো লাগে? অয়নের প্রশ্নে অনন্যা চুপ করে যায়। তার মনে আবির নামের একটা ছেলে ঘোরাফেরা করে, যে তার কলেজের বন্ধু, কিন্তু সে কখনো সেটা অয়নকে জানেনি। ওসব বাদ দে, তুই বরং নিজের পড়াশোনায় মন দে। অনেক ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে তোর জন্য। আমার ভবিষ্যৎ তো তুমি আপু। তোমাকে ছাড়া আমার আর কোনো স্বপ্ন নেই। অয়নের এই সরল স্বীকারোক্তি অনন্যার হৃদয়ে কোথাও যেন একটু ধাক্কা দেয়। এই ছেলেটা এত গভীরভাবে তাকে ভালোবাসে। আমি জানি হয়তো আমার এখনো অনেক কিছু অর্জন করা বাকি আছে, কিন্তু আমি ওয়াদা করছি আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে তুমি আমার উপর ভরসা করতে পারো। শুধু একটা সুযোগ দাও আপু, প্লিজ। অয়নের চোখের জল অনন্যার হৃদয় স্পর্শ করে। এই প্রথমবার সে অয়নের ভেতরের গভীর আবেগটা অনুভব করতে পারে। কিন্তু সমাজের বেড়াজাল, তাদের পারিবারিক সম্পর্ক, সবকিছু যেন তাদের মাঝে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। অয়ন, এটা এত সহজ না। আমাদের দুজনের পরিবার, সমাজের মানুষ, অনেকের অনেক কথা থাকবে। আমি সব সামলাতে রাজি আছি আপু, শুধু তুমি আমার পাশে থেকো। অনন্যা চুপ করে থাকে। তার মনের ভেতর এক নতুন দোলাচল শুরু হয়। যে ছেলেটাকে সে এতদিন শুধু একজন ছোট ভাই হিসেবে দেখে এসেছে, আজ তার চোখে এমন গভীর ভালোবাসা দেখে তার নিজের ভেতরের অনুভূতিগুলো যেন একটু একটু করে বদলাতে শুরু করে। রাতের আকাশে অজস্র তারা মিটমিট করে জ্বলছে। তাদের নীরবতা ভেঙে শুধু অয়নের ব্যাকুল করা চাহনি অনন্যার মুখের উপর স্থির হয়ে থাকে। অনন্যা জানে না এই পরিস্থিতি শেষ কোথায়, তবে অয়নের ভালোবাসার তীব্রতা তার মনের কোথাও একটা নরম সুর বাজাতে শুরু করেছে, যা আগে কখনো বাজেনি। পরের কয়েকদিন বাড়িতে একটা চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। অনন্যা অয়নের সাথে পারত্যপক্ষে কথা বলা বন্ধ করে দেয়। তাদের চোখে দেখাও হয় কালে ভদ্রে। অন্য সরাসরি কোনো উপদ্রব না করলেও তার চাহনিতে সেই জেদ এবং অপেক্ষা স্পষ্ট থাকে। সে দূর থেকে অনন্যাকে দেখে, তার পছন্দের খাবার লুকিয়ে রাখে, যেন সুযোগ পেলেই তার মন জয় করা যায়। একদিন সকালে অনন্যা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন সে চোখে কাজল দিচ্ছিল, তখনই দরজায় অয়নের ছায়া দেখতে পায়। আপু, আজ তোমার শাড়িটা খুব সুন্দর লাগছে।
লাল রঙের সাথে কালো পাড় তোমাকে অসাধারণ দেখাচ্ছে। অনন্যা আয়নায় অয়নের দিকে বিরক্তি দৃষ্টিতে তাকায়। তোর কি আর কোনো কাজ নেই? যা এখান থেকে, আমার তাড়া আছে। একটা কথা শুনে যাও না আপু, আজ কলেজে একটা নতুন ছেলে এসেছে। শুনেছি মেয়েরা নাকি তার জন্য পাগল। তো তাতে আমার কি? আমার ভয় লাগছে আপু, যদি তুমিও তার প্রতি দুর্বল হয়ে যাও। অনন্যা হেসে ফেলে। তুই একটা আস্ত বোকা, যা বলছি এখান থেকে যা। অয়ন চলে গেলেও অনন্যার ঠোঁটের কোণে হালকা হাসি লেগে থাকে। ছেলেটা মাঝে মাঝে এমন ছেলে মানুষের মতো কথা বলে যে রাগ করাও চায় না। কলেজে পৌঁছে অনন্যা তার বান্ধবীদের সাথে গল্প করছিল। হঠাৎ তাদের নজর পড়ে একটি সুদর্শন ছেলে, যে তাদের ডিপার্টমেন্টে নতুন ভর্তি হয়েছে। ছেলেটির স্মার্টনেস এবং ব্যক্তিত্ব সত্যি নজর কাড়া। অনন্যার বান্ধবীরা ফিসফিস করে ছেলেটির ব্যাপারে আলোচনা করতে শুরু করে। অনন্যা অজান্তে ছেলেটির দিকে কয়েকবার তাকায়। ক্লাসের ফাঁকে অনন্যা যখন ক্যান্টিনে যায় তখন দেখে সেই নতুন ছেলেটি একা বসে কফি খাচ্ছে। তাদের চোখাচোখি হয়। ছেলেটি মিষ্টি করে হাসে। অনন্যাও প্রতি উত্তরে হালকা হাসে। এদিকে অয়ন দূর থেকে অনন্যাকে সেই নতুন ছেলেটির সাথে হাসি মুখে কথা বলতে দেখে। তার বুকের ভেতরটা ধক করে ওঠে। তার মনে হয় তার ভয় সত্যি হতে চলেছে। বাড়ি ফিরে অয়ন আরও বেশি অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারে অনন্যার আশেপাশে যদি কোনো আকর্ষণীয় ছেলে থাকে তাহলে তার সুযোগ আরও কমে যাবে। তাই সে সিদ্ধান্ত নেয় এবার তাকে অন্য কোনো উপায় বের করতে হবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে অয়ন চুপি চুপি অনন্যার ঘরের সামনে যায়। দরজার সামান্য ফাঁক করা ছিল। অয়ন উকি দিয়ে দেখে অনন্যা ল্যাপটপে কিছু দেখছে। অয়ন শব্দপণে ঘরে ঢুকে। অনন্যা প্রথমে টের পায় না। যখন অয়ন তার একেবারে কাছে এসে দাঁড়ায় তখন চমকে ওঠে। তুই এখানে কি করছিস? রাতে সবাই ঘুমাচ্ছে না? তোমার সাথে একটু কথা ছিল আপু। এখন না, কাল সকালে বলিস, আমার ঘুম পাচ্ছে। অয়ন তখন অনন্যার হাত ধরে বলে। প্লিজ আপু, একটা মিনিট শুধু। অনন্যা বিরক্ত হয়। ছাড় আমার হাত, কেউ দেখে ফেললে কি হবে? তুমি কি সত্যি অন্য কারো কথা ভাবছো আপু? ওই নতুন ছেলেটা? তুই কি পাগল হয়েছিস? আমি কেন তার কথা ভাববো? এই মাত্রই তো আমার সাথে তার প্রথমবার কথা হলো। কিন্তু তোমার হাসিটা। অয়ন, তুই বাড়াবাড়ি করছিস। আমার ব্যক্তিগত জীবনে তুই একদম নাক গলাবি না। আর দয়া করে মাঝরাতে আমার ঘরে এভাবে আসবি না। যা বলছি নিজের ঘরে গিয়ে ঘুমা। অয়ন হতাশ হয়ে অনন্যার হাত ছেড়ে দেয়। তার মনে হয় তার সব কিছুর চেষ্টাই ব্যর্থ হচ্ছে। অনন্যা কিছুতেই তাকে সেই চোখে দেখবে না। অয়ন ঘর থেকে বেরিয়ে যায়। অনন্যা দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটা কেন তার পিছু ছাড়ছে না? কেন সে বুঝতে চায় না যে তাদের মধ্যে কিছুই সম্ভব নয়? তবে অনন্যার মনের গভীরে কোথাও একটা ছোট্ট প্রশ্ন উকি দেয়। অয়নের এই ছেলে মানুষই ভালোবাসার কি সত্যি কোনো মূল্য নেই? অয়ন যেন পণ করেছে প্রতিদিন নতুন নতুন উপায়ে অনন্যার মন জয় করার চেষ্টা করবে। সকাল শুরু হয় তার হাতে বানানো 1 কাপ চা আর একখানা হাতে লেখা মিষ্টি প্রেমের কবিতা দিয়ে। কখনো সে অনন্যার পছন্দের ফুল এনে তার পরের টেবিলে রাখে, কখনো বা লুকিয়ে তার আলমারিতে তার পছন্দের কোনো বই রেখে আসে। কলেজে যাওয়ার পথে অন সুযোগ পেলেই অনন্যার সাথে কথা বলার চেষ্টা করে। তার রূপের প্রশংসা করে, তার বুদ্ধিমত্তার গুণগান গায়। তাদের দুজনের ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন দেখায়। কিন্তু অনন্যা প্রতিটি প্রচেষ্টায় ব্যর্থতায় পর্যবসিত হয়। সকালবেলা অনন্যার হাতের চায়ের কাপ ধরিয়ে দিয়ে অয়ন বলে। আপু এই নাও তোমার জন্য, আর এই দেখো তোমার জন্য 2টো মিষ্টি লাইন লিখেছি। আমার এসবে একদম সময় নেই অয়ন, আমার ক্লাস আছে। আর তোর কবিতা তুই নিজের কাছে রাখ। কলেজে যাওয়ার সময় অয়ন বলে। আপু আজ তোমাকে নীল শাড়িতে ঠিক যেন নীল পরি লাগছে। আমার তো চোখ ফেরানো দায়। তুই কি আমাকে জ্বালাতন করা ছাড়া আর কিছু পারিস না? আমার সাথে একদম কথা বলবি না। কলেজের বিরতির সময়ে ক্যান্টিনে অনন্যার পাশে বসে। আপু শুনছো, ওই ছেলেটা তোমার দিকে কেমন করে তাকাচ্ছে, আমার একদম ভালো লাগছে না। তাতে তোর কি? আমার দিকে কে তাকালো না তাকালো সেটা আমার ব্যাপার। তুই নিজের চরকায় তেল দে। রাতে যখন অনন্যা পড়তে বসে অয়ন দরজায় দাঁড়িয়ে তার পছন্দের গান গিয়ে শোনায়। অনন্যা তখন বিরক্ত হয়ে দরজা খুলে বলে। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। কিন্তু আপু আমি তো শুধু তোমাকে একটু ভালোবাসতে চাই। তোর এই ভালোবাসা আমার একদম দরকার নেই। দয়া করে এখান থেকে যা। প্রতিদিনই একই চিত্রনাট্য চলতে থাকে। অয়ন তার প্রচেষ্টা চালিয়ে যায় আর অনন্যা তার বিরক্তি প্রকাশ করে। তবে মাঝে মাঝে অনন্যার চোখে এক ধরনের অসহায়তাও দেখা যায়। ছেলেটার এই একরোখা ভালোবাসার কাছে সে যেন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। একদিন রাতে যখন অয়ন ছাদে একা বসে গিটার বাজাচ্ছিল, অনন্যা চুপচাপ তার পাশে এসে দাঁড়ায়। তুই এত জেদি কেন অয়ন? কেন বুঝতে চাস না এটা সম্ভব না?
অয়ন গিটার বাজানো থামি অনন্যার দিকে তাকায়। কারণ আমি তোমাকে ভালোবাসি আপু, আর আমার মনে হয় তুমিও কোথাও না কোথাও আমাকে একটু হলেও পছন্দ করো। তোর ভুল ধারণা। আমার মনে তোর জন্য শুধু স্নেহ আছে, ভালোবাসা নয়। স্নেহ থেকেই তো ভালোবাসা জন্ম নেয় আপু, শুধু একটু সময় দাও আমাকে। আমি বিশ্বাস করি একদিন তুমি ঠিক আমার হবে। অনন্যা কোনো উত্তর দেয় না। রাতের নীরবতা তাদের চারপাশের এক গভীর রহস্য তৈরি করে। অয়নের প্রতিদিনের পটানোর চেষ্টা কি শেষ পর্যন্ত অনন্যার কঠিন হৃদয় গলাতে পারবে, নাকি অনন্যার রাগ আর বিরক্তি তাদের দূরে সরিয়ে রাখবে? সময়ের স্রোত তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মন নেবে তা এখনও অজানা। অনেক দিনগুলো কাটে অনন্যাকে পটানোর স্বপ্নে। ভোরের আলো ফোটার আগে তার মাথায় নতুন কোনো ফন্দি আসে। কখনো সে লুকিয়ে অনন্যার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়, কখনো তার পছন্দের নাস্তা পানি দরজায় রেখে আসে। কলেজের পথে সে দূর থেকে অনন্যার হাসিমাখা মুখ দেখে মুগ্ধ হয়। মনে মনে প্রতিজ্ঞা করে এই হাসি একদিন শুধু তার জন্যই হবে। কিন্তু দিনের শেষে অনের সব চেষ্টাই যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ে। অনন্যা তার কোনো প্রচেষ্টাকেই পাত্তা দেয় না। তার চোখে অয়নের জন্য বিরক্তি আর খানিকটা করুণা মেশানো এক কঠিন দৃষ্টি লেপতে থাকে। একদিন অয়ন অনন্যার জন্য একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আসে। আপু, এই দেখো তোমার পছন্দের লাল গোলাপ। আমার মনে হয় এই রঙের মতোই তোমার ঠোঁট। অয়ন, আমি তোমাকে কতবার বলেছি আমার এসব ভালো লাগে না, আর তুমি কেন আমার ঠোঁটের কথা বারবার বলো? তোমার কি আর কোনো শালীনতা নেই? কিন্তু আপু। কোনো কিন্তু নয়, যাও এখান থেকে, আমার কাজ আছে। অন্য একদিন অনন্যার পর টেবিলে একটি ছোট্ট চিরকুট রাখে, যেখানে তাদের ছোটবেলার একটি মিষ্টি ঘটনা লেখা ছিল। ভেবেছিল পুরনো স্মৃতি হয়তো অনন্যার মন ছুঁয়ে যাবে। আপু, তুমি কি আমার চিরকুটটা পড়েছো? মনে আছে সেই পুকুর পাড়ের ঘটনাটা? হ্যাঁ, পড়েছি। পুরনো দিনের কথা মনে করিয়ে আর লাভ নেই, সময় বদলেছে অয়ন, তুইও একটু বদলা। কোনো দিন অয়ন বন্ধুদের সাথে বাজি ধরে আসছে ঠিক অনন্যার মুখে হাসি ফোটাবে, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। হয়তো অনন্যা তার কোনো কথাই কান দেয় না, নয়তো এমন শীতল উত্তর দেয় যে অয়নের উৎসাহ নিমিষেই নিভে যায়। সন্ধ্যাবেলা যখন ক্লান্ত শরীরে অয়ন নিজের ঘরে ফেরে, তার মনে হতাশার কালো মেঘ জমে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত মুখের দিকে তাকায়। তখন অয়ন নিজের মনে মনে বলে, আর কতদিন এভাবে চেষ্টা করব আমি? কেন ও আমার ভালোবাসা বুঝতে চায় না? রাতের অন্ধকারে অয়ন সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন ঘরে, কষ্টের এই রাত কি কখনো শেষ হবে? অনন্যার কঠিন হৃদয় কি কোনোদিন তার জন্য নরম হবে? তার প্রতিদিনের এই অসফল প্রচেষ্টা কি কোনোদিন সাফল্যের মুখ দেখবে? তবে অদ্ভুতভাবে অয়ন হাল ছাড়ে না। প্রতিদিন সকালে নতুন উদ্যম নিয়ে সে আবার অনন্যার মন জয় করার মিশনে নামে। তার ভেতরের গভীর বিশ্বাস তাকে সাহস যোগায়। একদিন না একদিন অনন্যা তার ভালোবাসার মূল্য ঠিকই বুঝবে। বাড়ির পরিবেশটা ক্রমশ ভারী হয়ে ওঠে অয়নের একতরফা প্রচেষ্টায় এবং অনন্যার সুস্পষ্ট প্রত্যাখ্যান। এই টানাপোড়েনটা আর শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পরিবারের অন্যান্য সদস্যরাও ধীরে ধীরে এই পরিস্থিতিতে অস্বস্তি বোধ করতে শুরু করে। একদিন দুপুরে খাবার টেবিলে পিনপিনে নীরবতা ভেঙে অয়নের বাবা মুখ খোলেন। অয়ন, তোমার এটা কেমন ধরনের ছেলে মানুষই? দিনের পর দিন তুমি অন্যের পিছে লেগে থাকো আর সে তোমাকে পাত্তা দেয় না। এতে কি আমাদের পরিবারের সম্মান থাকে? অয়নের মুখ মলিন হয়ে যায়। সে চুপ করে নিজের খাবারের দিকে তাকিয়ে থাকে। আর বলবেন না ভাই সাহেব, মেয়েটা আমারও কথা শোনে না, শুধু বলে দাদার একটা আবদারের জন্য সে তার জীবন নষ্ট করতে পারবে না। কিন্তু দাদার শেষ ইচ্ছেটা কি আমরা এভাবে উপেক্ষা করব? উনি তো চেয়েছিলেন ছেলে মেয়ে দুটো সুখে থাকুক। সুখ জোর করে হয় না বড় আম্মু, আমার সুখ কিসে সেটা আমি ভালো জানি। আর দাদার ইচ্ছে ছিল যদি আমরা দুজনে রাজি থাকি তবেই যেন এই বিয়ে হয়। আমার তো কোনোদিনই এই ব্যাপারে সায় ছিল না। অনন্যা, তুমি কি একবারও ভেবে দেখেছো এই সিদ্ধান্তের ফলে অয়নের কতটা কষ্ট হচ্ছে? ছেলেটা ছোটবেলা থেকে তোমাকে ভালোবেসে এসেছে। আর আমি কি কম কষ্ট পাচ্ছি বাবা? প্রতিনিয়ত ওর এই আবদার, ওর এই পাগলামি আমাকে দম বন্ধ করে দিচ্ছে। আমি কি নিজের ইচ্ছে মতো বাঁচতেও পারবো না? পরিবেশ থমথমে হয়ে যায়। অয়নের বাবার রাগে চেয়ার ছেড়ে উঠে যান। দিনের পর দিন তুমি অনন্যার পিছু লেগে থাকো আর সে তোমাকে পাত্তা দেয় না। এতে কি আমাদের পরিবারের সম্মান থাকে? আমি আর এই নাটকের অংশ হতে চাই না। হয় অয়ন তার এই ছেলে মানুষই বন্ধ করুক, নয়তো আমি তাকে বাড়ি থেকে বের করে দেব। অনেক চোখ ফেটে জল আসতে চায়। তার নিজের পরিবারের লোকেরাই আস্থার বিপক্ষে। দেখুন ভাই সাহেব, রাগ করে কোনো লাভ নেই। আমাদের ঠান্ডা মাথায় একটা সমাধান বের করতে হবে।
আমার মনে হয় অয়নের উচিত অনন্যাকে কিছুটা সময় দেওয়া। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। সময়ও তো কত দিল, সেই ছোটবেলা থেকেই ছেলেটা অপেক্ষা করছে, আর কতদিন অপেক্ষা করবে? পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে থাকে। পরিবারের সদস্যরাও দুভাগে ভাগ হয়ে যান। কেউ অয়নের পক্ষ নেন না, কেউ বা অনন্যার। দাদার শেষ ইচ্ছা এবং ছেলেমেয়ের ব্যক্তিগত চাওয়া পাওয়ার দ্বন্দ্ব এক জটিল আকার ধারণ করে। অনন্যা নীরবে সব কিছু শুনে তার মনে এক গভীর যন্ত্রণা অনুভব হয়। সে বুঝতে পারে তার একটা না শুধু অয়নের হৃদয় ভাঙেনি, বরং তাদের পুরো পরিবারের একটা তিক্ততার বীজ বপন করেছে। রাতের অন্ধকারে অয়ন ছাদে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় তার চারপাশে সবকিছু তার বিরুদ্ধে চলে যাচ্ছে। তার ভালোবাসা, তার স্বপ্ন, সবকিছু যেন ক্রমশ ফিকে হয়ে আসছে। অন্যদিকে অনন্যা নিজের ঘরে দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কাঁদে। সে বুঝতে পারে তার একটা সিদ্ধান্তে আজ এতগুলো মানুষের মনে কষ্ট হচ্ছে, কিন্তু সে কি করবে? তার মন তো কিছুতেই অয়নকে ভালোবাসার চোখে দেখতে পারছে না। হয়তো খুব শীঘ্রই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা তাদের সকলের জীবন বদলে দেবে। পরিবারের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বাড়িতে একটা নীরব ঝড় বয়ে যায়। অয়ন কিছুটা গুটিয়ে নেয় নিজেকে, তবে তার দৃষ্টি এখনও অনন্যার প্রতি নিবদ্ধ থাকে, যদিও তাতে অভিমানের কালো ছায়া স্পষ্ট। অনন্যাও কিছুটা নীরব হয়ে যায়, যেন পারিপার্শ্বিক চাপের কাছে সেও ক্লান্ত। একদিন রাতে অনন্যার হঠাৎ জ্বর আসে। শীত শীত করে কাঁপতে থাকে সে। মায়ের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় অয়নের। সে দেখে অনন্যার কপালে হাত রাখতে টের পায় গা বেশ গরম। কি হবে এখন? এত রাত ডাক্তার কোথায় পাবো? অয়ন এক মুহূর্ত দেরি করে না, দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে সে একজন পরিচিত ডাক্তারের সাথে ফিরে আসে। ডাক্তার অনন্যাকে দেখে কিছু ওষুধ লিখে দেন এবং বিশ্রাম নিতে বলেন। সারা রাত অয়ন জেগে থাকে। মায়ের সাথে পালা করে অনন্যার কপালে জলপট্টি দেয়। যখন অনন্যা জ্বরের ঘরে অস্পষ্ট স্বরে কথা বলে, অয়ন তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। সেই স্পর্শে কোনো কামনা থাকে না, থাকে শুধু গভীর উদ্বেগ আর যত্ন। ভোরে আলো ফুটে অনন্যার জ্বর কিছুটা কমে। দুর্বল গলায় সে পানি চাইলে অয়ন নিজের হাতে গ্লাস ধরে তাকে খাইয়ে দেয়। অনন্যা অপলক দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে থাকে। ছেলেটার চোখে তার জন্য এত কনসার্ন, এত মমতা দেখে তার মনের ভেতরটা কঠিন বরফ যেন একটু একটু করে গলতে শুরু করে। তুই সারা রাত জেগেছিলি? অয়ন হালকা হেসে বলে। তোমার শরীর খারাপ আর আমি ঘুমাবো, এটা কি হয়? অনন্যা চুপ করে থাকে। তার দৃষ্টি অয়নের মুখের উপর স্থির। ছেলেটা ক্লান্ত, অথচ আন্তরিক মুখটা তার হৃদয়ের এক নতুন অনুভূতির জন্ম দেয়। সারাদিন অনন্যার পাশে থাকে। তার ওষুধ খাওয়ানো থেকে শুরু করে তার পছন্দের হালকা খাবার তৈরি করে দেওয়া সবকিছু নিজের হাতে করে। অনন্যাও নীরবে তার যত্ন নেয়। তাদের মধ্যে কোনো কথা হয় না, কিন্তু দুজনের নীরবতা যেন এক নতুন সম্পর্কের ইশারা দেয়। সেই সম্পর্কে হয়তো প্রেমের তীব্রতা নেই, কিন্তু গভীর সহানুভূতি আর যত্নের স্পষ্ট। অনন্যা মনে মনে অয়নের এই নিঃস্বার্থ সেবার জন্য কৃতজ্ঞ হয়, তবে তার মুখটা প্রকাশ করে না। রাতে যখন অনন্যার শরীর আরও একটু ভালো হয়, অয়ন তার পাশে এসে বসে। এখন কেমন লাগছে আপু? আগের থেকে ভালো। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। অনন্যা বিছানায় হেলান দিয়ে বসে থাকে। তোর জন্য আমার খারাপ লাগছে অয়ন। কেন আপু? তুই এত এত খেয়াল রাখছিস আমার, আর আমি শুধু তোকে কষ্ট দিয়েছি। অয়ন হালকা হাসে। ওসব ভুলে যাও আপু, এখন শুধু তোমার সুস্থ হওয়ার পালা। অনন্যা অয়নের দিকে হাত বাড়ায়, আলতো করে তার হাত ধরে। তাদের হাতের স্পর্শে কোনো রোমাঞ্চ না থাকলেও এক গভীর নির্ভরতা অনুভব হয়। অনন্যা নীরবে অয়নের হাতের উপর চাপ দেয়, তার চোখের কৃতজ্ঞতার ঝিলিক। তাদের সিনিয়র চাচাতো আপুর সাথে বিয়ের ভবিষ্যৎ হয়তো এখনও অনিশ্চিত, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে অয়নের নিঃস্বার্থ যত্ন অনন্যার মনে এক নতুন উপলব্ধি এনে দেয়। ভালোবাসার বহিঃপ্রকাশ যে শুধু রোমান্টিকতাই নয়, গভীর যত্ন আর সহানুভূতিতেও হতে পারে। এই সত্যটা অনন্যা ধীরে ধীরে অনুভব করতে শুরু করে, তবে মুখে ক্ষমা চাওয়ার মতো অহংকার হয়তো তার এখনও ভাঙ্গেনি। জ্বরে দুর্বলতা কাটিয়ে উঠতে কয়েকদিন সময় লাগে অনন্যার। এই সময়টাতে অয়নের নিঃস্বার্থ সেবা আর যত্ন সে নীরবে গ্রহণ করে। মুখে কোনো কৃতজ্ঞতা প্রকাশ না করলেও তার মনের গভীরে এক ধরনের অনুশোচনা দানা বাঁধতে শুরু করে। ছেলেটা তাকে এত ভালোবাসে, এত কেয়ার করে, আর সে কিনা দিনের পর দিন তাকে শুধু কষ্টই দিয়েছে। অয়নের চোখে তার জন্য যে গভীর উদ্বেগ সে দেখেছে, তা যেন তার এতদিনকার ধারণা পাল্টে দেয়। সে যেদিন একরক্ষা ছেলেটার ভিতরে এতখানি দর্দ লুকিয়ে আছে,
তা আগে সে কখনো অনুভব করেনি। রাতের অন্ধকারে যখন অয়ন তার কপালে হাত রেখে জ্বরের তীব্রতা অনুভব করত, কিংবা যখন নিজের হাতে তার জন্য হালকা খাবার বানিয়ে আনতো, তখন অনন্যার মনে এক অদ্ভুত অনুভূতি হতো, যেন কেউ নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়িয়েছে, কোনো প্রতিদান ছাড়াই। তবে মুখে অনন্যা কিছুই বলে না। তার আত্মসম্মানবোধ এবং প্রণ জেদ তাকে সহজে ক্ষমা চাইতে দেয় না। সে নীরব থাকে, শুধু তার চোখের ভাষা যেন অয়নের কাছে এক অব্যক্ত অনুশোচনা বার্তা পৌঁছে দিতে চায়। একদিন সকালে অনন্যা সুস্থ বোধ করলে নিজেই বিছানা ছেড়ে ওঠে। রান্নাঘরে গিয়ে দেখে অয়ন তার জন্য নাস্তা তৈরি করছে। তুই করছিস? মা কোথায়? বাজারে গেছেন। তোমার শরীর দুর্বল, তাই ভাবলাম আমি নাস্তাটা বানিয়ে ফেলি। অনন্যা নীরবে টেবিলে বসে। অয়ন তার দিকে এক কাপ চা আর কিছু হালকা খাবার এগিয়ে দেয়। সাবধানে খেও আপু। অনন্যা মাথা নেড়ে খাওয়া শুরু করে। অয়নের হাতে তৈরি খাবার তার কাছে আজ অন্যদিনের চেয়ে বেশি সুস্বাদু মনে হয়। খাওয়া শেষে অনন্যা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর অয়নের দিকে তাকিয়ে বলে, তুই কলেজে যাসনি? না, ভাবলাম তোমার শরীরটা এখনো দুর্বল, একা লাগবে হয়তো। অনন্যার বুকটা ধক করে ওঠে। ছেলেটা তার কতটা খেয়াল রাখে, অথচ সে কিনা। তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে, যা কলেজে যা। কলেজ তো রোজই খোলা থাকবে আপু, তোমার সুস্থতা আমার কাছে আগে। অনন্যা আর কিছু বলতে পারে না। তার মনে অনুশোচনা ঢেউ আরও প্রবল হয়। কেন সে এতদিন অয়নের ভালোবাসাকে অবহেলা করেছে? কেন সে বুঝতে পারেনি ছেলেটার ভেতরে খাঁটি অনুভূতি? সেদিন রাতে ছাদে দাঁড়িয়ে অনন্যা আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় তার চারপাশে সব কিছু যেন শান্ত, শুধু তার নিজের মনটাই অশান্ত। অয়নের প্রতি তার মনে সেই পুরনো বিদ্বেষ আর নেই, বরং এক গভীর কৃতজ্ঞতা আর অনুশোচনা তাকে ঘিরে ধরে। তাদের হয়তো খুব শীঘ্রই তার নীরবতা ভাঙবে, আর সে তার অনুশোচনার কথা অয়নের কাছে স্বীকার করবে। তবে আপাতত তার মনোচক্ষুতে অয়নের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি বারবার ভেসে ওঠে, এক গভীর অনুতাপের জন্ম দিয়ে। জ্বরে দুর্বলতা কাটিয়ে উঠতে সপ্তাহখানিক সময় লাগে অনন্যার। এই দিনগুলোতে অয়নের নীরব সেবা আর আন্তরিক যত্ন তার মনের গভীর এক স্থায়ী ছাপ ফেলে যায়। মুখে কোনো স্বীকৃতি না জানালেও ছেলেটার প্রতি তার ভেতরে কঠিন বিদ্বেষ যেন ধীরে ধীরে নরম হতে শুরু করে। তবে পুরনো অভ্যাস আর জেদ সহজে পিছু চায় না। সুস্থ হওয়ার পর অনন্যা আবার তার চেনা রূপে ফিরে আসে। অয়নের সামান্যতম বাড়াবাড়িকেও উপেক্ষা করা, তার ভালোবাসার প্রকাশকে ছেলে মানুষই আখ্যা দেওয়া যেন তার দৈনন্দিন রুটিনে পরিণত হয়। অয়ন যেন হাল ছাড়ার পাত্র নয়। অনন্যার শারীরিক দুর্বলতার সময় তার পাশ থেকে সে হয়তো মনে মনে ক্ষীণ আশা জাগিয়েছিল, কিন্তু সুস্থ হওয়ার পর যখন সেই পুরনো শীতলতা ফিরে আসে, তখন তার মনে আবারও হতাশার কালো মেঘ ঘনীভূত হয়। তবুও তার ভেতরে সেই একরোখা ভালোবাসা তাকে নতুন উদ্যমে অনন্যার মন জয় করার প্রচেষ্টা লেলিয়ে দেয়। একদিন সকালে অনন্যা যখন কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগাতে গিয়ে দেখে তার পাশে একটি ছোট্ট চিরকুট রাখা। খুলে দেখে তাতে লেখা, তোমার ঠোঁটের লাল রং আমার হৃদয়ে ঝড় তোলে আপু, কিন্তু তোমার ভালো লাগাই আমার কাছে সব থেকে দামি। পাশে একটি নতুন হালকা গোলাপি রঙের লিপস্টিক রাখা। অনন্যা ঠোঁট কামড়ে হাসে। ছেলেটা সত্যি পাগল। সে লিপস্টিকটা ছুঁয়েও দেখে না। বিরক্তি নিয়ে চিরকুটটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। কলেজে যাওয়ার পথে লিফটের জন্য অপেক্ষা করার সময় অয়ন এসে পাশে দাঁড়ায়। আপু, আজ একটা নতুন কফি শপ খুলেছে, শুনেছি ওদের কফি খুব ভালো, যাবে নাকি একসাথে? আমার বন্ধুদের সাথে কাজ আছে, তোর যেখানে ইচ্ছা তুই যা। ক্যান্টিনে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় অনন্যা দেখে অয়ন দূর থেকে তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখাচোখি হতেই অয়ন মুচকি হাসে। অনন্যার সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেয়। তার মনে এক ধরনের অস্বস্তি কাজ করে। ছেলেটা কি সত্যি কখনো বদলাবে না? রাতে পড়ার টেবিলে যখন অনন্যা মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, দরজার ফাঁক দিয়ে একটি কাগজের প্লেন এসে পড়ে। খুলে দেখে তাতে একটি আঁকা ছবি, তাদের দুজনের ছোটবেলার একটি ছবি, যেখানে অনন্যা অয়নের কান ধরে টানছে আর অয়ন হাসছে। ছবির নিচে লেখা, সেই দিনগুলো কত সুন্দর ছিল, তাই না আপু? আমরা কি আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারি না? অনন্যা কাগজটা হাতে ধরে কিছুক্ষণ ভাবে। সেই দিনগুলো সত্যি অন্যরকম ছিল। কোনো বিদ্বেষ ছিল না, শুধু ছিল নির্মল আনন্দ। কিন্তু এখন সময়ের সাথে সাথে সবকিছু কেমন জটিল হয়ে গেছে। সে দীর্ঘশ্বাস ফেলে কাগজটা ভাঁজ করে বইয়ের ভেতর রেখে দেয়। এভাবেই দিনের পর দিন চলতে থাকে। অয়নের প্রচেষ্টা যেন এক অন্তহীন চক্র। নতুন আশা, নতুন কৌশল, আর দিনের শেষে এই একই প্রত্যাখ্যান। অনন্যাও যেন তার পুরনো অভ্যাসে স্থির। অয়নের ভালোবাসাকে উপেক্ষা করা, তার মনোযোগ এড়িয়ে যাওয়া,
তবে সেই শীতলতার মাঝেও কোথাও যেন একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। মাঝে মাঝে অয়নের কোনো কথাই তার ঠোঁটের কোণে হালকা হাসি দেখা যায়, কখনো বা তার কষ্টের নীরবতা অনন্যার মনে এক ধরনের অস্বস্তি সৃষ্টি করে। পরিবারের সদস্যরাও ধীরে ধীরে এই পরিস্থিতিতে ক্লান্ত হয়ে পড়েন। অয়নের বাবা আবার তাকে বোঝানোর চেষ্টা করেন অনন্যাকে জোর করার কোনো মানেই হয় না, কিন্তু অয়ন তার একরক্ষা সিদ্ধান্তে অটল থাকে। তার মনে বদ্ধমূল বিশ্বাস একদিন না একদিন অনন্যার হৃদয় সে জয় করবেই। তাদের সিনিয়র চাচাতো অপুর সাথে বিয়ের ভবিষ্যৎ এখনও ধোঁয়াশায় ঢাকা। অয়নের অক্লান্ত চেষ্টা, অনন্যার কঠিন হৃদয়, এই দুইয়ের সংঘাত কোন দিকে মন নেবে তার সময়ই বলবে। তবে একটা বিষয় স্পষ্ট, অয়নের ভালোবাসা সহজে হাল ছেড়ে দেওয়ার মতো নয়, আর অনন্যার মনের গভীর হয়তো কোথাও একটা নরম স্থান এখনো অক্ষত আছে। অয়নের একতরফা প্রেম আর অনন্যার শীতলতা যখন বাড়ির প্রতিটি কোণে এক অদৃশ্য দেওয়াল তুলে ধরেছে, ঠিক তখনই গল্পের প্রেক্ষাপটে নতুন কিছু চরিত্রের আগমন ঘটে, যার নীরবে হলেও অয়ন ও অনন্যার জীবনের গতিপথে সামান্য হলেও ঢেউ তোলে। প্রথমত, অনন্যার কলেজে নতুন শিক্ষিকা মিতালি সেনগুপ্ত। মিতালি শুধু একজন শিক্ষিকা নন, তিনি একাধারে বন্ধু এবং পথ প্রদর্শক। তার প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং আধুনিক মনস্ক চিন্তাভাবনা খুব দ্রুত ছাত্রছাত্রীদের মাঝে এক বিশেষ স্থান করে নেয়। সাহিত্য ক্লাসের বাইরেও মিতালি প্রায়শই অনন্যার সাথে বিভিন্ন বিষয় আলোচনা করেন। তিনি অনন্যার ভেতরে চাপা কষ্ট এবং দ্বিধা অনুভব করতে পারেন এবং তাকে নিজের মনের কথা খুলে বলতে উৎসাহিত করেন। মিতালির সাথে কথা বলার সময় অনন্যা এক ধরনের দীর্ঘদিনের জমানো কথা বলার মতো একজন বিশ্বস্ত মানুষ খুঁজে পেয়েছে। অন্যদিকে অয়নের জীবনে ফিরে আসে তার ছোটবেলার বন্ধু রাফি। রাফি পড়াশোনার জন্য কয়েক বছর শহরে ছিল, সম্প্রতি গ্রামে ফিরে এসেছে। অয়নের মনমরা এবং হতাশ চেহারা রাফির চোখ এড়ায় না। রাফি কিছুটা রসিক স্বভাবের হলেও বাস্তবতার কঠিন দিকগুলো সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে। সে প্রায়শই অয়নকে একতরফা ভালোবাসার যন্ত্রণা এবং সময়ের অপচয় নিয়ে বোঝানোর চেষ্টা করে। রাফির মতে জীবনের অন্যান্য দিকগুলোতেও মনোযোগ দেওয়া উচিত, কারণ ভালোবাসা জোর করে পাওয়া যায় না। একদিন মিতালি অনন্যার সাথে কলেজের বারান্দায় হাঁটতে হাঁটতে অয়নের প্রসঙ্গ তোলেন। অনন্যা, তুমি কি কখনো গভীরভাবে লক্ষ্য করেছো তোমার ছোট ভাইটি তোমার প্রতি কতটা নিবেদিত? ওর চোখে তোমার জন্য যে ভালোবাসা আমি দেখি তা সত্যি দুর্লভ। ও আমার শুধু চাচাতো ভাই ম্যাম, আর ওর ভালোবাসাটা একটু বাড়াবাড়ি রকমের। আমার ব্যক্তিগত পরিসরে ও প্রায়শই অনধিকার প্রবেশ করে। ভালোবাসা প্রকাশের ধরন ভিন্ন হতে পারে অনন্যা, হয়তো ও সেটাই জানে। তুমি কি কখনো ওর দিক থেকে পরিস্থিতিটা বিবেচনা করে দেখেছো? ওর মনের গভীরে কি চলে তা জানার চেষ্টা করছো? অনন্যা চুপ করে থাকে। দূরের কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে মিতালির প্রশ্নগুলো তার মনে শান্ত পুকুরে ঢিল ছোড়ে। অন্যদিকে রাফি অয়নের সাথে গ্রামের পাশে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিল। দোস্ত, তুই কি সত্যি এখনো সে পুরনো স্বপ্নে ডুবে যাচ্ছিস? দিনের পর দিন অন্যরা পিছু ফিরেও তো কোনো লাভ হলো না। আমার মনে হয় এবার একটু থাম, নিজের মূল্যবান সময় আর নষ্ট করিস না। জীবনটা তো শুধু অন্যকে ঘিরেই নয়, আরও অনেক কিছু আছে দেখার মতো। আমি জানি রাফি, আমার পথটা কঠিন, কিন্তু আমার বিশ্বাস আছে আমার ভালোবাসা একদিন ঠিকই অনন্যার মনের বরফ গলাবে। আমি হাল ছাড়তে পারবো না। আমার মনে হয় ও ভেতরে ভেতরে ঠিকই আমার অনুভূতি বোঝে, শুধু মুখ ফুটে বলতে পারে না। মিতালি এবং রাফির সরাসরি হস্তক্ষেপে গল্পের মন্না ঘুলো তাদের উপস্থিতি অয়ন ও অনন্যার মানসিক জগতে একটা আলোড়ন সৃষ্টি করে। মিতালি অনন্যাকে তার ভেতরে ভয় আর দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করে, তাকে নিজের অনুভূতিগুলোর বিশ্লেষণ করতে শেখায়। অন্যদিকে রাফি অয়নকে অবাস্তব স্বপ্ন থেকে বের করে বাস্তবতার কঠিন জমিতে পা রাখতে উৎসাহিত করে। একদিন অনন্যা মিতালির সাথে শিক্ষকের কমন রুমে বসে চা পান করার সময় তার মনের আসল দ্বিধা প্রকাশ করে। ম্যাম, মাঝে মাঝে আমার মনে হয় আমি অয়নের প্রতি অবিচার করছি। ছেলেটা সত্যি আমাকে খুব ভালোবাসে, আমার খেয়াল রাখে, কিন্তু আমি ওকে সেই চোখে দেখতে পারি না। আমার মনে শুধু একটা ভাইয়ের স্নেহ কাজ করে। ভালোবাসা কোনো বাধা ধরা নিয়মের মধ্যে চলে না অনন্যা। হয়তো সময়ের সাথে সাথে তোমার সেই স্নেহ অন্য কোনো অনুভূতিতে পরিবর্তিত হতেও পারে। তুমি কি নিজেকে সেই সুযোগটা দিতে প্রস্তুত? অন্যদিকে রাফি অয়নকে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দেয়। দোস্ত, তুই বরং এবার নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দে। ভালো একটা চাকরি জোগাড় কর, জীবনে প্রতিষ্ঠিত হ। দেখবি যখন তুই সফল হবি তখন হয়তো অন্যরা দৃষ্টিভঙ্গিও বদলাবে।
নিজের মূল্য তৈরি কর। রাফি এবং মিতালির এই অপ্রত্যাশিত আগমন কি সত্যি অয়ন ও অনন্যার সম্পর্কে কোনো নতুন দিগান্ত উন্মোচন করবে? অনন্যা কি ধীরে ধীরে তার মনের দরজা খুলে অয়নের ভালোবাসাকে সামান্যতম স্বীকৃতি দেবে, নাকি অয়ন শেষ পর্যন্ত বাস্তবতার কঠিন সত্য মেনে নিয়ে অন্য কোনো পথে নিজের জীবনকে চালিত করবে? গল্পের মোড় হয়তো এখনই বদলাচ্ছে না, তবে এই নতুন চরিত্ররা তাদের দুজনের জীবনে চলার পথে কিছু অপ্রত্যাশিত বাঁক তৈরি করতে সাহায্য করবে, যা হয়তো ভবিষ্যতের সম্পর্কের সমীকরণ বদলে দেবে। মিতালি সেনগুপ্ত এবং রাফির আগমন অয়ন ও অনন্যার জীবনে এক ধরনের মৃদু আলোড়ন তুললেও অনন্যার মনের গভীরে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায় না। মিতালির সাথে তার দীর্ঘ আলোচনা হয়, যেখানে মিতালি বারবার অয়নের ভালোবাসার গভীরতা তুলে ধরেন এবং অনন্যাকে তার নিজের অনুভূতিগুলোকে খতিয়ে দেখতে বলেন। কিন্তু অনন্যা প্রতিবারই একই উত্তর দেয়, অয়নের প্রতি তার হৃদয়ে ভাইয়ের স্নেহ ছাড়া অন্য কোনো অনুভূতি জন্ম হয়নি, আর ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা ক্ষীণ। রাফি প্রাণপণ চেষ্টা করে অয়নকে বাস্তবতার কঠিন জমিতে দাঁড় করাতে। সে অয়নকে তার ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে বলে, নতুন বন্ধু তৈরি করতে উৎসাহিত করে এবং অনন্যার চিন্তাভাবনা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়। অয়ন বন্ধুর কথা শুনে বাইরে এসে আড্ডা দেয়, কিন্তু রাতের নীরবতায় তার মন আবারও সেই পুরনো বেদনায় ডুবে যায়। অনন্যার প্রতি তার ভালোবাসা এত সহজে মলিন হওয়া নয়। একদিন মিতালি অনন্যাকে ডেকে বলেন, অনন্যা, তুমি কি সত্যি নিশ্চিত যে অয়নের প্রতি তোমার কোনো দুর্বলতা নেই? ওর চোখে তোমার জন্য যে ব্যাকুলতা আমি দেখি তা উপেক্ষা করা কঠিন। ম্যাম, আমি আমার মনকে খুব ভালোভাবে চিনি। অয়নের প্রতি আমার শুধু স্নেহ আছে। ও আমার ছোট ভাইয়ের মতো। এর বেশি কিছু আমি ওর জন্য অনুভব করি না। আর এই সম্পর্কটাকে অন্য কোন দিকে টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। অন্যদিকে রাফি অয়নকে বোঝানোর চেষ্টা করে, দোস্ত, তুই কি অন্ধ হয়ে গেছিস? মেয়েটা তো পরিষ্কার না বলে দিয়েছে। আর কতদিন তুই এই মিথ্যা আশায় ডুবে থাকবি? নিজের জীবনটা বরবাদ করিস না। আমি কি করব বলো? আমার তো আর কোনো স্বপ্ন নেই। আমার পৃথিবী তো ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? সময় ধীরে ধীরে বয়ে যায়। কলেজে বিভিন্ন অনুষ্ঠান হয়, বন্ধুদের সাথে আড্ডা হয়, বাড়িতে পারিবারিক গেট টুগেদার হয়, কিন্তু অয়ন আর অনন্যার মধ্যে সেই অদৃশ্য দেওয়ালটা অক্ষত থাকে। অয়ন তার পুরনো চেষ্টাগুলো বজায় রাখে, কখনো লুকিয়ে অনন্যার পছন্দের জিনিস এনে রাখা, কখনো দূর থেকে তার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তবে তার আগের জোয়ালো ভাবটা যেন কিছুটা স্তিমিত হয়ে আসে। অনন্যার শীতলতা যেন তার মনে এক গভীর হতাশার জন্ম দিয়েছে। একদিন রাতে ছাদে দাঁড়িয়ে অনন্যা আকাশ দেখছিল। অয়ন ধীরে ধীরে তার কাছে আসে। আপু, তুমি কি একটু বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? বুঝি, কিন্তু আমার কিছু করার নেই অয়ন। আমার মন সায় দেয় না। তাহলে কেন তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করো না? তুমি কেন সরাসরি আমাকে দূরে সরিয়ে দাও না? এই নীরবতা আমার আরো বেশি কষ্ট দেয়। আমার মনে হয় আমি তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু কিন্তু আমি মিথ্যাও বলতে পারি না। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। রাতের নিস্তব্ধতা তাদের দুজনের মনে অব্যক্ত বেদনাকে আরো প্রকট করে তোলে। অনেক ভালোবাসা যেমন গভীর, তেমনি অনন্যার হৃদয় পরিবর্তন না হওয়ার যেহেতু প্রবল। মিতালি এবং রাফির প্রচেষ্টা হয়তো তাদের চিন্তাভাবনার উপর সামান্য প্রভাব ফেলেছে, কিন্তু অনন্যার মনের পাথর এখনও অটল। তাদের স্নেহ চাচাতো আপুর সাথে বিয়ের ভবিষ্যৎ এখনও অন্ধকারাচ্ছন্ন, যেখানে অয়নের ভালোবাসা হয়তো একটা দীর্ঘ অপেক্ষার নামান্তর। বাড়িতে যখন অয়ন আর অনন্যার সম্পর্কে বরফ গলার কোনো লক্ষণ নেই, ঠিক তখনই অয়নের বাবার অফিসে দেখা দেয় এক অপ্রত্যাশিত সংকট। তাদের পারিবারিক ব্যবসা, যা দু ভাইয়ের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে উঠেছে, হঠাৎ করে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে অপ্রত্যাশিত জটিলতা দেখা দেওয়ায় কোম্পানির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়। অয়নের বাবা, যিনি এতদিন ধরে ব্যবসার হাল ধরে রেখেছিলেন, এই ধাক্কা সামলাতে হিমশিম খায়। তার মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। রাতের ঘুমও যেন উধাও হয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরাও এই পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েন। এই কঠিন সময়ে অয়ন আশ্চর্যজনকভাবে পরিণত মনোভাব দেখায়। এতদিন যে ছেলেটা শুধু অনন্যার প্রেমী মগ্ন ছিল, সে যেন এক মুহূর্তে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। সে তার বাবার মানসিকভাবে সমর্থন যোগায়, ব্যবসার খুঁটিনাটি বোঝার চেষ্টা করে এবং নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অয়নের পড়াশোনার পাশাপাশি সে নিয়মিত অফিসে যেতে শুরু করে।
হিসাবপত্রের জটিলতা, কর্মীদের সাথে আলোচনা এবং নতুন করে পরিকল্পনা তৈরিতে সে অক্লান্ত পরিশ্রম করে। তার বুদ্ধিদীপ্ত পরামর্শ এবং ইতিবাচক মনোভাব অল্প সময়ের মধ্যেই অফিসের কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চয় করে। অনন্যা প্রথমে অয়নের এই পরিবর্তন দেখে কিছুটা অবাক হয়। যে ছেলেটা সারাক্ষণ তার পিছু লেগে থাকতো, সে এখন দিনের বেশিরভাগ সময় অফিসে কাটাচ্ছে। তাদের দেখা হয় কালে ভদ্রে, আর হলো অফিসের কাজের বাইরে কোনো কথা হয় না। একদিন রাতে অনন্যা দেখে অয়ন অফিসের কাজ নিয়ে গভীর মনোযোগে ল্যাপটপে কিছু করছে। তার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অনন্যা ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। এত রাত জেগে কাজ করছিস, শরীর খারাপ করবে তো। অয়ন মুখ তুলে অনন্যার দিকে তাকায়। তার চোখে কোনো বিরক্তি বা অভিমান নেই, বরং এক ধরনের শান্ত কৃতজ্ঞতা। কিছু করার নেই আপু, বাবার শরীরটা ভালো নেই, আর অফিসের অবস্থাও সুবিধার না। চেষ্টা করছি যতটা সম্ভব সামাল দেওয়া যায়। তোর কি মনে হয় তুই পারবি? এটা তো অনেক বড় দায়িত্ব। চেষ্টা তো করতেই হবে আপু, আর বিশ্বাস করো একা নই আমি, অফিসের সবাই খুব সাহায্য করছে। অনন্যা কিছুক্ষণ চুপ করে থাকে। অয়নের মুখের দিকে তাকিয়ে তার মনে হয় ছেলেটা যেন রাতারাতি বড় হয়ে গেছে। তার চোখে সেই আগে ছেলে মানুষই ব্যাকুলতা নেই, বদলে এক দৃঢ় সংকল্পের ছায়া। যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে বলিস, আমি অ্যাকাউন্টিং এর কিছু কাজ জানি। অয়ন হেসে অনন্যার দিকে তাকায়। সেই হাসিতে অনেক দিনের জমানমিক শরীরে এক ঝলক রোদ্দুর দেখা যায়। ধন্যবাদ আপু, তোমার সাহায্য পেলে তো খুবই ভালো হয়। এই কঠিন পরিস্থিতিতে অয়ন আর অনন্যার যেন এক নতুন সম্পর্কে বাধা পড়ে। প্রেমের তীব্রতা হয়তো সেখানে নেই, কিন্তু একে অপরের প্রতি সম্মান এবং সহযোগিতার এক দৃঢ় ভিত্তি তৈরি হয়। অয়নের দায়িত্বশীল ভূমিকা অনন্যার মনে এক নতুন অ্যাডমিরেশন জন্ম দেয়। যে ছেলেটাকে সে এতদিন শুধু একজন বিরক্তিকর প্রেমিক হিসেবে দেখে এসেছে, আজ তাকে সে এক পরিণত এবং দায়িত্ববান যুবক হিসেবে আবিষ্কার করে। তাদের সিনিয়র চাচাতো আপুর সাথে বিয়ের ভবিষ্যৎ হয়তো এখনও অনিশ্চিত, তবে অফিসের এই খারাপ পরিস্থিতি অয়নকে নিজেকে প্রমাণ করার এবং অনন্যার মনে এক নতুন জায়গা করে নেওয়ার সুযোগ করে দিয়েছে। সময়ের সাথে সাথে হয়তো ভালোবাসার সংজ্ঞাটাও তাদের কাছে পাল্টে যাবে। অফিসের টালমাটাল পরিস্থিতি এবং বাড়িতে অয়ন ও অনন্যার মধ্যে এক নতুন ধরনের নীরব বোঝাপড়া, এই দুটো বিষয় সমান্তরালভাবে চলতে থাকে। দিনের পর দিন কাটে, কিন্তু পরিস্থিতি তেমন কোনো বড় ধরনের পরিবর্তন দেখা যায় না। অয়ন তার পড়াশোনার পাশাপাশি অফিসের দায়িত্ব সামলাতে থাকে। তার কর্মনিষ্ঠা এবং একাগ্রতা ধীরে ধীরে ব্যবসার সংকট কাটাতে সাহায্য করে। অফিসের কর্মীরাও তার নেতৃত্ব মেনে নেয় এবং নতুন করে মনোবল ফিরে পায়। অয়নের বাবা কিছুটা হলেও চিন্তামুক্ত হন, ছেলের উপর ভরসা খুঁজে পান। অনন্যাও অয়নের এই পরিবর্তিত রূপ দেখে বিস্মিত হয়। কলেজে তার পড়াশোনা যেমন চলছিল তেমনই চলে, তবে বাড়িতে অয়নের প্রতি তার ব্যবহার আগের মতো কঠোর থাকে না। এখন সে ভালোবাসার প্রকাশকে সরাসরি উপেক্ষা করে না, বরং এক ধরনের নীরব সমর্থন দেখা যায়। কখনো কাজের ফাঁকে অন্যের জন্য চা বানিয়ে নিয়ে যায়, কখনো ক্লান্ত দেখালে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। তাদের মধ্যে তেমন কোনো রোমান্টিক কথাবার্তা না হলেও একটা অদৃশ্য সহযোগিতা এবং সহানুভূতির বন্ধন তৈরি হয়। রাফি প্রায়ই অয়নের সাথে দেখা করে অফিসের কাজের খোঁজ খবর নেয় এবং তাকে উৎসাহ যোগায়। মিতালি সেনগুপ্ত অনন্যার সাথে আলোচনায় অয়নের দায়িত্বশীলতার প্রশংসা করেন। অনন্যা, তুমি কি লক্ষ্য করছো অয়নের মধ্যে প্রত্যেকটা পরিবর্তন এসেছে? এই কঠিন পরিস্থিতিতে যেভাবে ও পরিবারের পাশে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। হ্যাঁ ম্যাম, আমি দেখেছি। আগে ওকে শুধু একটা ছেলে মানুষ ভাবতাম, কিন্তু এখন তুমি কি ভাবো? অনন্যা চুপ করে থাকে, তার চোখে এক গভীর চিন্তার ছায়া। অন্যদিকে রাফি অয়নকে পরামর্শ দেয় অনন্যার প্রতি তার দৃষ্টিভঙ্গি কিছুটা বদলানোর জন্য। দোস্ত, অন্যকে একটু সময় দে। অফিসের এই ঝামেলা মিটলে হয়তো ওর মনে পরিবর্তন আসতে পারে, তবে তুই এখন নিজের কাজটা মন দিয়ে কর, এটাই এখন সবচেয়ে জরুরি। অয়ন বন্ধুর কথা শোনে, তবে তার ভেতরে সেই পুরনো আশা এখনো পুরোপুরি নিভে যায়নি। সে অফিসের কাজে ডুবে থাকে, কিন্তু তার মনে এখনো অনন্যার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। বাড়িতে রাতে খাবার টেবিলে এখন আগের মতো নীরবতা থাকে না। অফিসের কাজের আলোচনা হয়, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা হয়। অনন্যার মাঝেও আলোচনার অংশ নেয়। অনন্যাও মাঝে মাঝে আলোচনায় অংশ নেয়, তার মতামত জানায়। অয়ন মুগ্ধ হয়ে তার কথা শুনে, তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। একদিন রাতে অয়ন আর অনন্যা ছাদে একা দাঁড়িয়েছিল। শহরের আলো চারপাশ আবছা দেখাচ্ছিল।
আপু, তোমার কি মনে হয় আমরা কখনো মানে আমাদের মধ্যে কি কখনো অন্যরকম কিছু হতে পারে? অনন্যা আকাশের দিকে তাকিয়ে থাকে, তার মুখে এক বিষণ্ণ হাসি। আমি জানি না অয়ন, আমার মন এখনো সেই পুরনো দ্বিধায় আটকে আছে। তবে তবে এই কঠিন সময় তুই যেভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছিস তার জন্য আমি তোর প্রতি কৃতজ্ঞ। অয়ন হতাশ হয়, কিন্তু অনন্যার শেষ কথাগুলোতে সামান্য হলেও আশার আলো দেখতে পায়। তাদের সম্পর্ক হয়তো সেই পুরনো পথে আর ফিরবে না, কিন্তু একটা নতুন দিগন্তের সূচনা হতে পারে, যেখানে ভালোবাসা হয়তো অন্য কোনো রূপে ধরা দেবে। সময়ের এই কঠিন পরীক্ষায় হয়তো তাদের সম্পর্কের ভিত আরও মজবুত করবে। সেই সম্পর্কের নাম শুরুতেই ভালোবাসার না থাকুক। অফিসের আর্থিক সংকট ক্রমশই গভীর হতে থাকে, আর সেই চাপের ঘূর্ণাবর্তে অয়ন নিজেকে আরও বেশি করে নিমজ্জিত করে। দিনের পর দিন, রাতের পর রাত সে অফিসের হিসাব নিকাশ কর্মীদের সাথে বৈঠক এবং নতুন ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে ডুবে থাকে। তারুণ্যের উদ্যম আর কঠিন পরিশ্রমের ফলাফল ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। কিছু পুরনো দেনা শোধ হয়, নতুন কিছু ছোট ছোট প্রজেক্টের কাজ শুরু হয়, এবং কর্মীদের মাঝেও আবার নতুন আত্মবিশ্বাস ফিরে আসে। বাড়ির পরিবেশও একটা চাপা ব্যস্ততা লেগে থাকে। অয়নের বাবা কিছুটা সুস্থ হলেও ব্যবসার তদারকির ভার অনেকটাই অয়নের কাঁধে এসে পড়ে। অনন্যা তার পড়াশোনার পাশাপাশি যতটা সম্ভব বাড়িতে সাহায্য করার চেষ্টা করে, মায়ের সাথে সংসারের কাজ সামলায়, ছোটখাটো কেনাকাটা করে আনে। তবে অয়নের সাথে তার সরাসরি তেমন কোনো কথা হয় না। তাদের মধ্যে সেই নীরব সহযোগিতা এবং সহানুভূতির সম্পর্কটা বজায় থাকে। ক্লান্ত শরীরে গভীর রাতে যখন অয়ন ফিরে ঘরে, তখন প্রায়ই দেখে অনন্যা জেগে তার জন্য অপেক্ষা করছে, হাতে হয়তো এক গ্লাস গরম দুধ কিংবা রাতের খাবার। কোনো কথা না বলে সে এগিয়ে এসে অয়নের হাতে তুলে দেয়, তার চোখেও গভীর কনসার্ন। অয়নও নীরবে সে যত্ন গ্রহণ করে, তার ঠোঁটের কোণে এক দুর্বল হাসি ফুটে ওঠে। কাজের ফাঁকে রাফি প্রায়ই ফোন করে অনেক খোঁজ খবর নেয়, তাকে মানসিক সমর্থন যোগায়। মিতালি সেনগুপ্ত কলেজে অনন্যার সাথে দেখা হলে অয়নের পরিশ্রমের প্রশংসা করেন। অনন্যা, শুনেছি অয়ন অফিসের জন্য দিন রাত পরিশ্রম করছে। ছেলেটা সত্যি খুব দায়িত্ববান। হ্যাঁ ম্যাম, আমি দেখেছি ও এখন আর সেই আগের মতো ছেলে মানুষই করে না। জীবনের কঠিন পরিস্থিতি মানুষকে খুব তাড়াতাড়ি বড় করে তোলে, তাই না? অনন্যা চুপ থাকে, তার মনে এক ধরনের মিশ্র অনুভূতি কাজ করে। অয়নের প্রতি তার পুরনো বিরক্তি অনেকটাই কমে এসেছে, কিন্তু সেই ভালোবাসার অনুভূতি এখনও অস্পষ্ট। তবে ছেলেটার প্রতি তার মনে যে একটা গভীর শ্রদ্ধার জন্ম নিয়েছে, সে তা অস্বীকার করতে পারে না। অয়নের জন্মদিন আসে, পরিবারের সদস্যরা ছোটখাটো একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অয়ন ক্লান্ত শরীরে বাড়ি ফেরে, কিন্তু ভালোবাসার উষ্ণতা তাকে কিছুটা হলেও সতেজ করে তোলে। অনন্যা নিজের হাতে অয়নের পছন্দের পায়েস রান্না করে আনে। রাতে যখন সবাই একসাথে কেক কাটে, অনন্যা অয়নের পাশে দাঁড়িয়ে থাকে, তার ঠোঁটের কোণে হালকা হাসি। অয়ন আর চোখে তার দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক। কাজের এই চরম ব্যস্ততার মধ্যেও অয়ন অনন্যার ছোটখাটো প্রয়োজনগুলোর খেয়াল রাখে, হয়তো পড়ার টেবিলে নতুন একটি কলম রেখে আসে, কিংবা তার পছন্দের ম্যাগাজিন এনে দেয়। তবে সরাসরি কোনো প্রেমের প্রস্তাব বা রোমান্টিক আচরণ সে করে না, যেন সে বুঝতে পেরেছে এখন ভালোবাসা প্রকাশের সময় নয়, বরং একে অপরের পাশে থাকার সময়। এভাবে আরও কয়েকটি দিন শব্দ কাটে। অফিসের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফেরে, অয়নের পরিশ্রমের ফল দিতে শুরু করে। তবে এই কঠিন সময়টা অয়ন আর অনন্যার সম্পর্কের ভিতরে যেন নতুন করে গড়ে তোলে। সেই ভিতে হয়তো রোমান্টিক ভালোবাসার সিমেন্ট এখনও লাগেনি, কিন্তু পারিপার্শ্বিক সম্মান, সহযোগিতা আর নীরব যত্নের উষ্ণতা স্পষ্ট। জীবনের এই কঠিন পরীক্ষায় তারা দুজনেই যেভাবে একে অপরের পাশে থেকেছে, তা হয়তো একদিন অন্য কোনো সম্পর্কের জন্ম দেবে। অফিসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার স্বস্তি বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। অয়নের দায়িত্বশীল ভূমিকা এবং ব্যবসার পুনরুদ্ধারে তার অবদান পরিবারের সকলের কাছে প্রশংসিত হয়। তবে অয়ন ও অনন্যার সম্পর্কে সেই নতুন সমীকরণটি এখনও আলোচনার কেন্দ্রে থাকে। একদিন সন্ধ্যায় খাবার টেবিলে যখন সবাই একসাথে বসে, অয়ন, এই কঠিন সময়ে তুমি যেভাবে এই সংসারে হাল ধরেছিলে, তাতে আমরা সবাই খুব গর্বিত। তোমার বাবা এখন অনেকটা নিশ্চিন্ত। হ্যাঁ, অয়নের জন্যই সব সামলানো গেল। ছেলেটা আমার থেকেও বেশি দায়িত্ব নিয়েছে। আর অনন্যা, তুমিও তো কম সাহায্য করনি, সংসারের দিকটা খুব ভালোভাবেই সামলেছ। অনন্যা হালকা হাসে। কিন্তু আমার মনে হয় এবার আমাদের অন্য একটা বিষয়ে কথা বলা উচিত, অয়ন আর অনন্যার ভবিষ্যৎ নিয়ে। বাবার শেষ ইচ্ছাটা তো আমরা বলতে পারি না।
কথাটি বলার সাথে সাথে টেবিলে একটি নীরবতা নেমে আসে। অয়নের বাবা মা একে অপরের দিকে তাকান। অনন্যার বাবা মাও কিছুটা অস্বস্তিতে পড়েন। দেখুন ভাই সাহেব, আমরা তো সেই আগের কথাই বলবো। যদি ছেলে মেয়ে দুজনের মনে সত্যি কোনো আমার মনে হয় ওদের দুজনকে আরেকটু সময় দেওয়া উচিত। অফিসের ঝামেলা মিটেছে, এই তো কদিন হলো, ওদের নিজেদের মধ্যে কথা বলার সুযোগ দেওয়া উচিত। কিন্তু আর কত সময়? অয়ন তো সেই ছোটবেলা থেকে অপেক্ষা করছে, আর অনন্যাও এখন বুঝতে পারছি ছেলেটা কতটা ভালো। মেয়েটার উপরে আমি কোনো চাপ দিতে চাই না। যদি ওর মনে সত্যিই কোনো পরিবর্তন আসে তবে না। আমার মনে হয় এবার সরাসরি ওদের দুজনের মতামত নেওয়া উচিত। আমরা শুধু নিজেদের ইচ্ছে চাপিয়ে দেব, সেটা ঠিক হবে না। আর আমার মেয়ের ইচ্ছাই আমার কাছে শেষ কথা। টেবিলে নীরবতা আরও বাড়ে। সবাই অয়ন আর অনন্যার উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। তাদের একটি কথা হয়তো দীর্ঘদিনের জমানো জল্পনা কল্পনার অবসান ঘটাতে পারে। পরিবারের সদস্যরা একে অপরের দিকে তাকিয়ে থাকে, তাদের চোখে মিশ্র প্রত্যাশা। তোমরা কিছু বলো, আমাদের আর অন্ধকারে রেখো না। তখনও অনন্যার দিকে তাকিয়ে যেন তার একটি হ্যাঁ শব্দের অপেক্ষায় রয়েছে। অনন্যার মুখ দেখে বোঝা যাচ্ছে তার মনের ভেতর এক গভীর দ্বন্দ্ব চলছে। পুরনো দ্বিধা আর নতুন অনুভূতির মিশ্রণে সে কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। পরিবারের সদস্যরা ধৈর্য ধরে তাদের উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। সেই উত্তরের উপর নির্ভর করছে দুটি জীবন এবং একটি পরিবারের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। অফিসের আর্থিক সংকট সম্পূর্ণরূপে কেটে যাওয়ার এবং অয়নের বাবার আগের মতো স্বাভাবিক হয়। অয়নের দৈনন্দিন জীবন বড় ধরনের পরিবর্তন আসে। দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে সে তার পুরনো রুটিনে ফিরে যেতে সক্ষম হয়। এখন আর তাকে রোজ অফিসে গুরুদায়িত্ব সামলাতে হয় না। দিনের বেলা সে তার পড়াশোনায় মনোযোগ দেয় এবং সন্ধ্যায় বন্ধুদের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পায়। বাড়ির পরিবেশও এখন অনেকটা হালকা মেজাজ। অফিসের দুশ্চিন্তা কমে যাওয়ায় অয়নের বাবা মাও আগের মতো হাসি খুশি থাকে। অনন্যা তার কলেজের পড়াশোনা এবং বন্ধুদের সাথে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে। তবে অয়ন এবং তার মধ্যে সে নীরব বোঝাপড়াটা এখনও বিদ্যমান। তারা একে অপরের প্রতি আগের মতো দৃঢ় ব্যবহার না করলেও সরাসরি কোনো প্রেমের আলাপচারিতা বা ঘনিষ্ঠতা এখনও দেখা যায় না। একদিন বিকালে অয়ন তার ঘরে বসে বই পড়ছিল। তখন তার মা এসে দরজায় দাঁড়ান। কিরে আয়ান, তুই আজকাল ছাদে আসিস না যে? আগে তো সন্ধ্যায় গিটার নিয়ে বসে থাকতি। তেমন ইচ্ছা করে না মা, আর ছাদে গিয়ে একা একা ভালো লাগে না। একা কেন লাগবে? অনন্যাও তো আজকাল বিকালে ছাদে যাই। জানা, দুজনে একটু গল্প কর। অয়ন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, থাক মা, ও হয়তো বিরক্ত হবে। তুই একবার চেষ্টা করে দেখ না। আমার মনে হয় মেয়েটার মনেও কিছু পরিবর্তন এসেছে। সেই কঠিন সময়টাতেই তো তোকে খুব কাছে থেকে দেখেছে। অয়ন মায়ের কথায় কিছুটা উৎসাহিত হয়। বই বন্ধ করে সে ধীরে ধীরে ছাদের দিকে পা বাড়ায়। অন্যদিকে অনন্যা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। তার চোখে এক গভীর চিন্তার ছায়া। অয়নের অফিসের কঠিন সময়টা এবং সেই সময়টাতে অয়নের দায়িত্বশীল ভূমিকা তার মনকে নাড়া দিয়েছে। ছেলেটার ভেতরে দৃঢ়তা এবং পরিবারের প্রতি তার কর্তব্যবোধ অনন্যাকে মুগ্ধ করেছে। হঠাৎ পায়ের আওয়াজ শুনে অনন্যা ঘুরে দেখে অয়ন দরজার কাছে দাঁড়িয়ে ইতস্তত করছে। তুই কি ব্যাপার? মা বললেন তুমি ছাদে আছো, ভাবলাম যদি তোমার কোনো আপত্তি না থাকে তো একটু কথা বলি। অনন্যা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আয়। অয়ন এগিয়ে এসে অনন্যার পাশে দাঁড়ায়। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। আকাশটা আজ খুব সুন্দর, তাই না? হ্যাঁ, অনেকদিন পর এমন শান্ত আকাশ দেখলাম। অফিসের ঝামেলা মিটে যাওয়ায় এখন একটু শান্তি লাগছে। বাবার শরীরটাও এখন ভালো। ভালো লাগছে শুনে। তুই খুব খেটেছিস। অয়নের মুখ সামান্য লালচে হয়ে ওঠে অনন্যার মুখে নিজের প্রশংসা শুনে। আসলে তোমরা সবাই পাশে ছিলে বলেই সব সামলানো গেছে। তাদের মধ্যে আরও কিছুক্ষণ সাধারণ কথাবার্তা হয়। তাদের আলোচনার বিষয়বস্তু থাকে প্রকৃতি, কলেজ এবং পুরনো দিনের স্মৃতি। ধীরে ধীরে তাদের মধ্যে সে আগের অস্বস্তিতা কমে আসে। সূর্য যখন দিগন্তে অস্তমিত হয় তখনই অয়ন ধীরে ধীরে বলে, আমাদের সেই পুরনো দিনের কথাগুলো আরেকবার ভাবা উচিত। অনন্যার বুকের ভেতরটা ধক করে ওঠে। তার মনে হয় এতদিনের প্রতীক্ষার ফল অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে। তুমি কি সত্যি তাই মনে করো আপু? অনন্যা অয়নের দিকে তাকায়, তার চোখে এক গভীর স্নিগ্ধতা। হ্যাঁ, আমার মনে হয় সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলিয়েছে। আমাদের দুজনের দৃষ্টিভঙ্গিও হয়তো পাল্টেছে। স্বাভাবিক জীবনের প্রবর্তনের এই শান্ত সন্ধ্যায় তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, যেখানে হয়তো ভালোবাসার স্নিগ্ধ আলো ধীরে ধীরে দুজনের হৃদয়ে আলোকিত করবে। অফিসের ঝামেলা মিটে যাওয়ায়
অয়নের হাতে এখন অনেকটা অবসর। অনন্যার সাথে সাদে সে সন্ধ্যার কথোপকথনের পর তার মনে এক নতুন আশার আলো সঞ্চার হয়েছে। সে বুঝতে পেরেছে অনন্যার মনে পরিবর্তন আসছে, তবে সেই পরিবর্তনকে পূর্ণতা দেওয়ার জন্য হয়তো তার তরফ থেকেও একটি আন্তরিক এবং স্বনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই অয়ন সিদ্ধান্ত নেয় এটাই হবে অনন্যাকে তার ভালোবাসার কথা জানানোর এবং শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। কয়েকদিন ধরে অয়ন গোপনে তার পরিকল্পনা সাজাতে থাকে। রাফির সাহায্য নেয়। সে পুরনো দিনের স্মৃতি রোমান্তর করে খুঁজে বের করে অনন্যার পছন্দের জিনিসগুলো, তাদের ছোটবেলার খেলার মাঠ, তাদের প্রথম দেখা হওয়ার স্থান, সবকিছু তাদের মনে ভিড় করে আসে। সে চায় তার প্রস্তাব যেন অনন্যার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে, আবার তাদের ফেলে আসা সুন্দর মুহূর্তগুলোকে আবার জীবন্ত করে তোলে। অয়ন রাফির সাথে পরামর্শ করে একটি নির্জন সুন্দর জায়গা খুঁজে বের করে। শহরের বাইরে একটি পুরনো বাগান বাড়ি, যেখানে একটি ছোট্ট পুকুর আর নানা রঙের ফুলে ভরা গাছপালা রয়েছে। তাদের ছোটবেলায় এমন একটি পুকুর পাড়ে তাদের প্রথম ঝগড়া হয়েছিল এবং সে ঝগড়ার পরে তাদের মধ্যে বন্ধুত্বের বীজ অঙ্কুরিত হয়েছিল। নির্দিষ্ট দিনে অনন্যাকে জানায় সে সন্ধ্যায় তার সাথে কোথাও একটা দরকার আছে। অনন্যা প্রথমে কিছুটা দ্বিধা করল, অয়নের আন্তরিক অনুরোধ ফেলতে পারে না। সন্ধ্যায় অনন্যাকে নিয়ে সে পুরনো বাগান বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় অয়ন চুপচাপ থাকে, তার মনে উত্তেজনা আর নার্ভাসনেস দুটোই কাজ করছে। অনন্যা কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকায়, কিন্তু কোনো প্রশ্ন করে না। বাগান বাড়িতে পৌঁছে অনন্যা চারপাশে মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হয়। পুরনো আমলের স্থাপিত ফুলের সুবাস আর শান্ত পুকুরের জল সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। অয়ন অনন্যাকে পুকুর পাড়ের দিকে নিয়ে যায়, যেখানে তাদের ছোটবেলার সেই স্মৃতি জড়িয়ে আছে। পুকুর পাড়ে পৌঁছে অয়ন হাঁটুগড়িয়ে বসে। তার হাতে একটি ছোট্ট বাক্স, যার ভেতরে একটি সুন্দর ডায়মন্ডের আংটি। চারপাশে নীরবতা ভেঙে অয়নের আবেগপূর্ণ কণ্ঠস্বর ভেসে আসে। আপু, অনন্যা, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি। হয়তো আমার প্রকাশটা ছেলে মানুষই ছিল, হয়তো আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, কিন্তু আমার ভালোবাসাটা সবসময় খাঁটি ছিল। অফিসের কঠিন সময়ে তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলে, তাতে আমি বুঝতে পেরেছি আমাদের মধ্যে শুধু ভাই বোনের সম্পর্কই নয়, তার থেকেও বেশি কিছু আছে। অয়নের চোখে জল চিকচিক করছে। অনন্যা অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকে। আমি জানি আমাদের দুজনের পথটা সহজ ছিল না, পরিবারের চাপ ছিল, সমাজের এক্সপেকটেশন ছিল, কিন্তু আমার বিশ্বাস আমাদের দুজনের মন যদি এক হয় তাহলে সব বাধা পেরোনো সম্ভব। অনন্যা, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি কি আমার স্ত্রী হবে? অয়নের প্রস্তাবের আশঙ্কিকতায় অনন্যা হতবাক হয়ে যায়। তার মনে পুরনো দিনে সব স্মৃতি ভিড় করে আসে। অয়নের সেই ছেলে মানুষই প্রেম আর জিত, তার অক্লান্ত চেষ্টা এবং সেই কঠিন সময়ে তার পাশে থাকা নীরব সমর্থন। আজ অয়নের চোখে সে গভীর ভালোবাসা দেখতে পাচ্ছে, যা তার হৃদয়ের গভীরে স্পর্শ করে। চারপাশে ফুলের সুবাস, শান্ত পুকুরের জল আর অস্ত্রগামী সূর্যের আবছা আলো। এই মায়াবী পরিবেশে অনন্যা ধীরে ধীরে মুখ খুলে। তার উত্তর হয়তো তাদের দুজনের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করে দেবে। অয়নের আবেগপূর্ণ প্রস্তাবে আশঙ্কিকতায় অনন্যা প্রথমে হতবাক হয়ে যায়। তার মনে মুহূর্তের জন্য পুরনো দিনের স্মৃতিরা ভিড় করে আসে। অয়নের ছেলে মানুষই প্রেম, তার জেদ, কঠিন সময়ে তার পাশে থাকার নীরব সমর্থন, কিন্তু সেই স্মৃতিগুলো যেন এক মুহূর্তে ফিকে হয়ে যায়। জেগে ওঠে তার ভেতরে সে পুরনো দ্বিধা আর অনীহা। শান্ত পুকুরের জল, আগামী সূর্যের আবছা আলো, রোমান্টিক পরিবেশ যেন তার মনে এক প্রভাব ফেলে না, বরং অয়নের হাঁটুকে বসে থাকা হাতে আংটি, এ দৃশ্য তার ভেতরে এক তীব্র অস্বস্তি আর বিরক্তির জন্ম দেয়। এটা তুমি কি করছো অয়ন? ওঠো এখান থেকে। অয়নের মুখে হাসি মুহূর্তে মিলিয়ে যায়, তার চোখে বিস্ময় আর অবিশ্বাস খেলা করে। আপু, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তুই আবার সেই পুরনো পাগলামি শুরু করেছিস। আমি তোমাকে কতবার বলেছি এটা সম্ভব না। আমাদের মধ্যে শুধু ভাই বোনের সম্পর্ক, এর বাইরে আর কিছু আমি তোর জন্য অনুভব করি না। কিন্তু আপু, সেই কঠিন সময় তুমি, তোমার ব্যবহার। ওটা ছিল মানবিকতা। তুই আমার পরিবারের অংশ, অসুস্থ ছিলেন তাই আমি তোমার খেয়াল রেখেছি। তার মানে এই নয় যে আমার মনে কোনো পরিবর্তন এসেছে। তুমি ভুল বুঝছো। অয়নের হাত থেকে আংটির বক্সটা পড়ে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভুল বুঝছি? তোমার চোখে কি আমি এতটুকু ভালোবাসা দেখিনি? তোমার সমস্যা এটাই অয়ন, তুমি নিজের বানানো একটা স্বপ্নে বেঁচে আছো। বাস্তবতা তুমি কোনোদিন বুঝতে চাও না। আমি তোমাকে ভালোবাসার কোনো বাধ্যকতা নেই, আর তুমি বারবার এই ধরনের নাটক করে আমাকে শুধু বিরক্ত করো। অনন্যার কণ্ঠস্বর ক্রমশ তীক্ষ্ণ হতে থাকে, তার চোখে বিরক্তি আর ঘৃণার ছাপ স্পষ্ট। তুমি কি ভেবেছো শুধু
কয়েকটা দিন আমার পাশে থেকে তুমি আমার মন জয় করে ফেলবে? তোমার এই সস্তা রোমান্টিকতা আমার কাছে মূল্যহীন। ওঠো বলছি এখান থেকে, আমার দম বন্ধ লাগছে। অয়ন তখনও হাঁটু গেয়ে বসে থাকে। তার চোখে জল ভরে আসে। তার এতদিনের স্বপ্ন, এতদিনের অপেক্ষা যেন এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম অনন্যা। তোমার সেই তথাকথিত ভালোবাসা আমার কাছে একটা বোঝা। আমি তোমাকে ঘৃণা করি। তোমার এই পাগলামি, তোমার এই অবসেশন আমার জীবন নষ্ট করে দিচ্ছে। আর কখনো আমার সামনে আসবে না। যাও এখান থেকে। অনন্যার অপমানজনক কথাগুলো অয়নের হৃদয়ে তীরের মতো বিধে। তার মনে হয় তার ভালোবাসার প্রতিদান সে পেল চরম ঘৃণা আর অবজ্ঞা। অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে আর কোনো আশা নেই, শুধু গভীর হতাশা আর যন্ত্রণা। সে একবার অনন্যার দিকে তাকায়। তার মুখ বেদনায় কুঁকড়ে যায়। তারপর নীরবে বাগান বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্ধকারে মিশে যায় তার ভেঙে যাওয়া স্বপ্নগুলো। অনন্যা তখনও পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে। তার শরীর রাগে কাঁপছে। অয়নের প্রস্তাব এবং তার ভালোবাসার স্বীকারোক্তি যেন তার মনে এক তীব্র বিতৃষ্ণা জাগিয়ে তোলে। তাদের সিনিয়র চাচাতো আপুর সাথে বিয়ের ক্ষীণ সম্ভাবনা আজ চূর্ণ হয়ে গেল। অয়নের শেষ প্রচেষ্টা পরিণত হলো এক চরম অপমানে। অন্ধকারে মিশে যাওয়ার আগে অয়ন একবার থমকে দাঁড়ায়। তার শরীর বেদনায় আড়ষ্ট, হৃদয় ক্ষত বিক্ষত। কিছুক্ষণ নীরব থেকে গভীর শ্বাস নিয়ে সে ধীরে ধীরে অনন্যার দিকে ফিরে তাকায়। তার চোখে আর সেই ব্যাকুলতা নেই। সেখানে জমা হয়েছে এক গভীর বিষণ্ণতা ও পরাজয়ের নীরব স্বীকারোক্তি। অনন্যা, অনন্যা তখনও পুকুর পাড়ে দাঁড়িয়ে। তার শরীর রাগে তখনও কাঁপছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে থাকে, যেন আরও একটি কথা শুনতে রাজি নয়। তোমার শেষ কথাগুলো খুব লেগেছে আপু। আমি জানি আমার ভালোবাসা হয়তো তোমাকে বিরক্ত করেছে, কষ্ট দিয়েছে। আমি তোমাকে জোর করতে চাইনি, কখনো চাইনি। তার কণ্ঠস্বর ভেসে আসে। অন্ধকারে তার মুখের অভিব্যক্তি স্পষ্ট না হলেও তার বেদনার গভীরতা অনুভব করা যায়। ছোটবেলা থেকে তুমিই ছিলে আমার পৃথিবী। আমার সব স্বপ্নে শুধু তোমার মুখ ভেসে উঠেছে। আমি হয়তো ভুল করেছি তোমাকে অন্য চোখে দেখে, হয়তো আমার ভালোবাসা প্রকাশের ভঙ্গি ঠিক ছিল না, কিন্তু বিশ্বাস করো আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুধু তোমার জন্যই ছিল। অয়ন কিছুক্ষণ চুপ থাকে, যেন নিজের ভেতরে জমানো কষ্টগুলো বের করে দিতে চাইছে। তোমার ঘৃণা এটা আমার প্রাপ্য ছিল কিনা আমি জানি না, তবে আজ আমি বুঝতে পেরেছি আমার আর কোনো আশা নেই। তুমি কখনোই আমাকে ভালোবাসতে পারবে না। তার গলার স্বর ক্রমশ দুর্বল হয়ে আসে। আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না অনন্যা, আর কখনো তোমার সামনে আসবো না। আমার পাগলামির জন্য, আমার ভালোবাসার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। অয়ন আর দাঁড়ায় না। ভেজা চোখে ভাঙ্গা হৃদয় নিয়ে সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। তার পদক্ষেপে টলমলো, যেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। অনন্যা তখনও পুকুর পাড়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। অনেক প্রতিটি কথা তার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করে যায়। তার রাগের আগুন ধীরে ধীরে নিভে আসে, জেগে ওঠে এক ধরনের শূন্যতা আর অস্থিরতা। অয়নের বিদায় বেলার আবেগপূর্ণ কথাগুলো তার মনের গভীরে ধাক্কা দেয়। ছেলেটি কি সত্যি তাকে এত ভালোবাসে? আর কি সত্যি সে এত নিষ্ঠুর হতে পেরেছে? অয়ন চলে যাওয়ার পথে অন্ধকারে তার আবছা ছায়া মিলিয়ে না যাওয়া পর্যন্ত অনন্যা স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। তার মনে এক তীব্র ঝড় ওঠে। ঘৃণা, অনুশোচনা আর এক অজানা বেদনার মিশ্রণে তার হৃদয় ক্ষত বিক্ষত হতে থাকে। বাগান বাড়ি থেকে ভেঙে যাওয়া মন নিয়ে অয়ন সরাসরি নিজের ঘরে ফেরে না। সে সোজা তার বাবার স্টাডি রুমে যায়। দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে। তার বাবা চেয়ারে বসে অফিসে কিছু কাগজপত্র দেখছিলেন। অয়নের মুখ মলিন আর বিধ্বস্ত চেহারা দেখে তিনি উদ্বিগ্ন হন। আমারও একই কথা, তাদের সুখে আমাদের সুখ। কিরে অয়ন, কি হয়েছে? তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? কোথায় গিয়েছিলি তুই সন্ধ্যায়? অয়ন কোনো ভূমিকা না করে সরাসরি তার বাবার উদ্দেশ্যে জানায়। তার কণ্ঠস্বর এখনও ব্যথায় ভরা, কিন্তু তার মধ্যে একটা দৃঢ় সংকল্প। বাবা, আমার একটা কথা ছিল। হ্যাঁ বল, কি হয়েছে? বাবা, আমার পড়াশোনা শেষ হতে আর 2 বছর বাকি আছে। আমি এটা বিদেশ থেকে শেষ করতে চাই। অয়নের বাবা কিছুটা অবাক হন। বিদেশ? হঠাৎ করে এটা কি বলছিস? এখানে তো ভালো কলেজ আছে, আর আমরা সবাই তো এখানে আছি। বাবা, আমার মনে হয় আমার এখন একটু দূরে যাওয়া দরকার। এখানকার সবকিছু আমাকে কষ্ট দেয়। আমি নতুন করে শুরু করতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই। পড়াশোনার একটা সুযোগও হবে, আর আমার মনটাও হয়তো একটু শান্ত হবে। অয়নের বাবা কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। তিনি বুঝতে পারেন কোনো বড় আঘাত পেয়েছে অয়ন। তার চোখে সেই ছেলে মানুষই স্বপ্ন আর নেই, সেখানে এক গভীর শূন্যতা বিরাজ করছে। তুই কি নিশ্চিত অয়ন? বিদেশ থাকাটা সহজ হবে না, একা থাকতে হবে। আমি সব সামলে নেব বাবা, তুমি শুধু রাজি হও। অয়নের বাবা দীর্ঘশ্বাস ফেলেন। তিনি তার ছেলের ভেতরের কষ্টটা অনুভব করতে পারেন।
ঠিক আছে, যদি তোর মনে হয় এটাই ভালো হবে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি তোর মায়ের সাথে কথা বলবো। অয়ন বাবার কথায় কিছুটা আশ্বস্ত হয়, কৃতজ্ঞতা ভরে তার দিকে তাকায়। কিছুক্ষণ পর অয়ন তার বাবার সাথে মায়ের ঘরে যায়। অয়নের মা বিছানায় বসেছিলেন, তার মুখেও চিন্তিত দেখা যাচ্ছিল। অয়নের বাবা তখন তার মাকে বলে, শুনছো অয়ন ওর বাকি পড়াশোনা বিদেশ থেকে করতে চায়। অয়নের মা প্রথমে রাজি হতে চান না, তার একমাত্র ছেলে দূরে থাকবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। বিদেশে কেন? কি দরকার? আমার ছেলে একা থাকবে সেখানে, আমি যেতে দিব না। অয়ন তার মায়ের কাছে গিয়ে হাত ধরে বলে, মা প্লিজ বোঝো, আমার এখন একটু দূরে যাওয়া দরকার। এখানে থাকলে আমি হয়তো কখনো স্বাভাবিক হতে পারবো না। পড়াশোনা শেষ করে আমি ঠিক ফিরে আসবো, তুমি ভেবো না? কিন্তু তুই একা কি করে থাকবি? কে তোর খেয়াল রাখবে? আমি নিজের খেয়াল রাখতে পারবো মা। আর এখনকার যোগাযোগ ব্যবস্থা তো ভালোই, আমি রোজ তোমাদের সাথে কথা বলবো। প্লিজ তুমি রাজি হও, এটা আমার জন্য খুব দরকারি। অয়নের বাবাও তার মাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, অয়নের মানসিক শান্তির জন্য হলো এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। কিছুক্ষণ বোঝানোর পর অবশেষে অয়নের মা রাজি হন, তবে তার চোখে উদ্বেগের ছাপ স্পষ্ট থাকে। ঠিক আছে, যা তুই, কিন্তু সাবধানে থাকিস আর আমাদের ভুলে যাস না। অয়ন তার মাকে জড়িয়ে ধরে। এই গভীর কৃতজ্ঞতা তার মন ভরে তোলে। অবশেষে তার দূরে যাওয়ার এবং নতুন করে জীবন শুরু করার অনুমতি মিলেছে। তার মনে তখনও অনন্যার প্রত্যাখ্যানের কষ্ট লিঙ্গারিং করছে, কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে সে এক নতুন আশা খুঁজে পায়। হয়তো দূরে কোথাও তার জন্য অন্য কোনো ঠিকানা অপেক্ষা করছে। অনেক বিদেশে যাওয়ার তোড়জোড় শুরু হয়। ভিসার আবেদন, টিকিট বুকিং এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র গোছানোর কাজে তার বাবা মা তাকে সাহায্য করে। রাফি তার পুরনো জিনিসপত্র গুছিয়ে দিতে আসে এবং বিদায় বেলায় তাকে সাহস যোগায়। বাড়ির পরিবেশ কিছুটা ভারাক্লান্ত থাকে, বিশেষ করে অয়নের মায়ের চোখে জল লেগে থাকে। অয়ন তার বন্ধুদের সাথে দেখা করে আসে, সবার কাছে বিদায় নেয়। তাদের সাথে কাটানো পুরনো দিনের স্মৃতিচারণ করে তার মন খারাপ হয়, তবে নতুন এক ভবিষ্যতের হাতছানি তাকে কিছুটা হলেও সান্ত্বনা দেয়। অবশেষে সেই দিনটি আসে যেদিন অয়নের ফ্লাইট। সকাল থেকে বাড়িতে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করে। অয়নের বাবা মা, বড় চাচা, বড় চাচি, ছোট চাচা, ছোট চাচি সবাই বিমানবন্দরে যাওয়ার জন্য তৈরি হন। অয়নের মা বারবার তাকে জড়িয়ে ধরে কাঁদেন, সাবধানে থাকতে বলেন। অয়নের বাবা তার হাতে কিছু টাকা তুলে দেন এবং বলেন, সাবধানে যাস বাবা, কোনো চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। বিমানবন্দরের পথে গাড়িতে সবাই নীরব থাকে। অয়নের মনে এক ধরনের মিশ্র অনুভূতি কাজ করে। পরিবারের মায়া ত্যাগ করার কষ্ট, পুরনো স্মৃতি ফেলে যাওয়ার বেদনা এবং নতুন এক জীবনের হাতছানি। বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষ করতে করতে কিছু সময় লাগে। অয়নের বাবা মা তাকে শেষবারের মতো জড়িয়ে ধরেন, তাদের চোখে জল, মুখে বিদায়ের কষ্ট। চাচা চাচিরাও তাকে আশীর্বাদ করেন এবং সাবধানে থাকার পরামর্শ দেন। অয়ন ভিড়ের মধ্যে বারবার পরিচিত মুখ খোঁজে, তার চোখ অনন্যাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সে ভেবেছিল হয়তো শেষ মুহূর্ত হলেও অনন্যা আসবে, হয়তো তার নীরবতা ভেঙে একটি বিদায় বার্তা দেবে। কিন্তু সময়ের চাকা ঘুরতে থাকে আর অনন্যার কোনো দেখা মেলে না। ফ্লাইটের ঘোষণা আসে। অয়ন তার ব্যাগ কাঁধে নেয়, শেষবারের মতো তার বাবা মা এবং অন্যান্য আত্মীয়দের দিকে তাকায়। তাদের সকলে মুখ বিষণ্ণ, চোখে অশ্রু। অয়নের মনে এক গভীর শূন্যতা অনুভব হয়। সে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যায়। ভিড়ের মধ্যে তার চোখ আবারও অনন্যাকে খুঁজে ফেরে, কিন্তু কোথাও তার চিহ্ন নেই। তার মনে হয় অনন্যার প্রত্যাখ্যান যেন তার পিছু ছাড়ছে না, এমনকি বিদায় বেলাও সে একা। বিমান আকাশ সরে অয়ন জানালার পাশে বসে নিচে তাকিয়ে থাকে। তার শহর, তার বাড়ি, তার পরিবার সবকিছু ধীরে ধীরে ছোট হতে থাকে। তার মনে এক চাপা কষ্ট আর দীর্ঘশ্বাস। অনন্যা কেন এলো না? কেন তার নীরবতা ভাঙল না? অয়নের চোখে জল চিকচিক করে। সে বুঝতে পারে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো, যেখানে ভালোবাসার স্বপ্ন অধরাই রয়ে গেল দূরে এক নতুন দিগন্তে। হয়তো তার জন্য অন্য কোনো পথ অপেক্ষা করছে, কিন্তু বিদায়বেলার প্রিয়জনদের অনুপস্থিতির বেদনা তার হৃদয়কে দীর্ঘকাল ধরে ক্ষত বিক্ষত করবে। বিদেশে অনেক দিন প্রথম কিছুদিন কাটে একাকিত্ব আর নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে। নতুন হোস্টেল, নতুন সহপাঠী, ভিন্ন সংস্কৃতির সাথে অভ্যস্ত হতে তার সময় লাগে। পড়াশোনার চাপ থাকে প্রচুর, যা তাকে কিছুটা হলেও পুরনো স্মৃতি থেকে দূরে রাখে।
রাতে নীরবতায় অবশ্য অনন্যার মুখ তার মনে ভেসে ওঠে। সেই প্রত্যাখ্যানের মুহূর্তগুলো তাকে এখনও কষ্ট দেয়। ধীরে ধীরে অয়ন নতুন বন্ধুদের সাথে মিশতে শুরু করে, বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচিত হয়, নতুন ভাষা শেখে, পড়াশোনায় সে মনোযোগ দেয় এবং ভালো ফলাফল করতে শুরু করে। হোস্টেলের বন্ধুদের সাথে আড্ডা, মুভি দেখা, কাছাকাছি শহরগুলোতে ঘুরতে যাওয়া, এসবের মধ্যে সে নিজেকে ব্যস্ত রাখে। তবে তার হৃদয়ের একটা কোণে তখনও অনন্যার জন্য একটা নীরব স্থান অক্ষত থাকে। কোনো সুন্দর দৃশ্য দেখলে বা কোনো বিশেষ মুহূর্ত তার মনে হয় যদি আজ অনন্যা পাশে থাকতো। সোশ্যাল মিডিয়ায় সে মাঝে মাঝে অনন্যার প্রোফাইল দেখে, জানতে পারে তার পড়াশোনা কেমন চলছে, বন্ধুদের সাথে কেমন আছে, কিন্তু কোনো যোগাযোগ করার সাহস পায় না। সেই তিক্ত বিদায় তার মনের গভীরে দাগ কেটে গেছে। বিদেশে অয়নের 2 বছর কাটে কঠোর পরিশ্রম আর আত্মসন্ধানের মধ্য দিয়ে। সে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরিও পায়। এখন সে অনেকটাই আত্মনির্ভরশীল এবং মানসিকভাবেও আগের চেয়ে অনেক পরিণত। পুরনো ক্ষত পুরোপুরি না আসালেও সময়ের প্রলোভে তা অনেকটাই ঢাকা পড়ে গেছে। দেশে অনন্যার দিন। অয়নের চলে যাওয়ার পর অনন্যার জীবন এক অদ্ভুত শূন্যতা নেমে আসে। প্রথমে সে হয়তো ভেবেছিল একটা ঝামেলা মিটে গেল, কিন্তু ধীরে ধীরে অয়নের অনুপস্থিতি সে অনুভব শুরু করে। বাড়িতে সেই আগের মতো কেউ তাকে জ্বালাতন করে না, কেউ তার পছন্দের জিনিস লুকিয়ে রাখে না, কেউ তার হাতে লেখা কবিতা নিয়ে আসে না। সবকিছু শান্ত, কিন্তু সেই শাস্তি অনন্যাকে যেন আরও একা করে দেয়। কলেজে তার বন্ধুদের সাথে স্বাভাবিকভাবে মেশে, পড়াশোনা করে, আড্ডা দেয়, কিন্তু তার মনের গভীরে একটা চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। মাঝে মাঝে পুরনো দিনের কথা মনে পড়ে, অনেক ছেলে মানুষই আবদারগুলো যেন এখন তার কানে বাজে। অয়ন চলে যাওয়ার পর পরিবারের সদস্যরাও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে অয়নের প্রসঙ্গ মাঝে মাঝে আলোচনায় উঠে আসে, বিশেষ করে তার মায়ের চোখে জল দেখা যায়। অনন্যা নীরবে সবকিছু শুনে তার মনে এক ধরনের অপরাধবোধ কাজ করে। বিদায় বেলায় কেন সে এতটা কঠোর হয়েছিল, কেন সে অয়নের ভালোবাসার সামান্যতম মূল্যও দেয়নি। সময় বয়ে যায়, অনন্যার গ্র্যাজুয়েশন শেষ হয় এবং সে একটি ভালো চাকরি পায়। কর্মজীবনে সেও নিজেকে ব্যস্ত রাখে, নতুন সহকর্মীদের সাথে মিশে। তবে তার ব্যক্তিগত জীবনে একটা শূন্যতা যেন থেকে যায়। কোনো বিশেষ উৎসবে বা পারিবারিক অনুষ্ঠানে যখন সবাই একসাথে হয়, তখন সে অজান্তেই অয়নের অনুপস্থিতি অনুভব করে। সোশ্যাল মিডিয়ায় সে মাঝে মধ্যে অনেক প্রোফাইল দেখে ছেলেটা কতটা বদলে গেছে। স্মার্ট, আত্মবিশ্বাসী এক যুবক। বিদেশে সুন্দর জীবন, বন্ধুদের সাথে হাসি খুশির ছবি দেখে অনন্যার মনে এক মিশ্র অনুভূতি হয়। একদিকে কিছুটা স্বস্তি, অন্যদিকে এক গভীর দীর্ঘশ্বাস। দেশে অনন্যার দিনগুলো কাটে কর্মব্যস্ততা আর এক নীরব অনুশোচনার মধ্যে। সময়ের স্রোতে অনেক কিছুই বদলায়, কিন্তু হৃদয়ের গভীরে কিছু ক্ষত হয়তো চিরস্থায়ী হয়ে যায়। অনেক স্মৃতি তার মনের আনাচে কানাচে লুকিয়ে থাকে, এক অব্যক্ত বেদনার জন্ম দিয়ে। সিনিয়র চাচাতো আপুর সাথে বিয়ে, বিদেশে অনেক দিনগুলো কাটে পড়াশোনায় ডুবে থাকে। প্রথম দিকে কিছুটা একাকিত্ব অনুভব করলেও সময়ের সাথে সাথে সে নিজেকে নতুন রুটিনের সাথে মানিয়ে নেয়। বিশ্ববিদ্যালয়ের কঠিন পড়াশোনা, ল্যাব ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, এসবের মধ্যে সে নিজেকে এতটাই ব্যস্ত রাখে যে পুরনো স্মৃতিগুলোকে মাথাচাড়া দেওয়ার খুব বেশি সুযোগ পায় না। তার একাগ্রতা এবং পরিশ্রম তাকে ভালো ফল এনে দেয়। শিক্ষকরা তার মেধার প্রশংসা করেন এবং সে স্কলারশিপও অর্জন করে। অনেক মনে হয় দূরে এসে সে নতুন করে বাঁচার একটা মানে খুঁজে পেয়েছে। তার ভবিষ্যৎ এখন উজ্জ্বল, কর্মজীবনের হাতছানি তাকে উৎসাহিত করে। তবে যত সে পড়াশোনায় মনোনিবেশ করুক না কেন, দেশের স্মৃতি, পরিবারের মুখ আর বিশেষ করে অনন্যা সে তিক্ত প্রত্যাখ্যান মাঝে মাঝে গভীর রাতে তার ঘুম কেড়ে নেয়। সে ভাবে কেন অনন্যা তার ভালোবাসার এত নির্মম প্রতিদান দিল, কেন তাদের সম্পর্কটা অন্যরকম হতে পারল না। এই ভাবনাগুলো দীর্ঘস্থায়ী হয় না, কারণ ভোরের আলো ফুটতেই আবার তার সামনে নতুন দিনে কর্মব্যস্ততা এসে দাঁড়ায়। আর নিজেকে বোঝায় যা হয়েছে তা অতীত, এখন তাকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। অন্যদিকে দেশে অনন্যার দিনগুলো ক্রমশ বিষণ্ণতায় ভরে ওঠে। অনেক চলে যাওয়ার পর প্রথম দিকে যে নীরবতা উপভোগ করেছিল তা এখন তার কাছে অসহ্য মনে হয়। বাড়িতে কেউ তাকে বিরক্ত করে না, তার ইচ্ছে মতো সব কিছু করার স্বাধীনতা আছে। তবুও মনে এক কোণে গভীর শূন্যতা অনুভব হয়। বন্ধুদের সাথে সে মেশে ঠিকই, হাসে, আড্ডা দেয়, কিন্তু সেই হাসিতে প্রাণ থাকে না। অয়নের অনুপস্থিতি যেন তার জীবনের একটা বড় অংশ ফাঁকা করে দিয়েছে। আগে অনেক ছেলে মানুষই প্রেমকে সে পাগলামি মনে করত, কিন্তু এখন সেই পাগলামিটাও তার মনে পড়ে।
তার মনে হয় অয়নের সেই অক্লান্ত চেষ্টা, তার ভালোবাসার গভীরতা, সেসব সে বুঝতে ভুল করেছে। বিশেষ করে যখন বাড়িতে কোনো উৎসব বা অনুষ্ঠান সবাই একসাথে হয়, তখন অয়নের অভাব সে তীব্রভাবে অনুভব করে। সে দুষ্টু হাসি, তার গিটারের সুর যেন সবকিছু তার স্মৃতিতে জীবন্ত হয়ে ওঠে। অনন্যা তার কর্মজীবনের সফল সহকর্মীরা তাকে পছন্দ করে, কিন্তু ব্যক্তিগত জীবনে সে ক্রমশ একলা হয়ে পড়ে। কোনো সম্পর্কে জন্মার আগ্রহ সে অনুভব করে না। তার মনে হয় ভালোবাসায় সেই তীব্র অনুভূতি যা অয়নের চোখে সে দেখেছিল তার কারোর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ায় অয়নের হাসি খুশি ছবিগুলো দেখে তার মনে এক ধরনের চাপা কষ্ট হয়। ছেলেটা দূরে গিয়ে হয়তো ভালো আছে, সুখী আছে। এই ভাবনা একদিকে যেমন তাকে কিছুটা শান্তি দেয়, তেমনি অন্যদিকে তার মনে অনুশোচনার ঝড় তোলে। কেন সে অয়নের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল? কেন সে তাকে এত কষ্ট দিয়েছিল? রাতের অন্ধকারে অনন্যা প্রায় ছাদে গিয়ে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে থাকে। দূর আকাশে হয়তো অয়নও এখন তারার দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে দূরত্ব হাজার মাইলের, কিন্তু হৃদয়ের কোথাও যেন একটা অদৃশ্য তার এখনো বাধা আছে। অনন্যার মনে হয় তার ভুল সিদ্ধান্তের জন্য আজ দুজন মানুষই একা হয়ে গেছে। অনুতাপের আগুনে সে তিলে তিলে দগ্ধ হতে থাকে। আর বিদেশে অয়ন তার পড়াশোনার মনোযোগ দিলেও তাদের দুজনের জীবনের গতিপথ যেন এক বিষণ্ণ সমান্তরালে চলতে থাকে। অয়নের বিদেশে চলে যাওয়ার পর অনন্যার বিষণ্ণতা ক্রমশ বাড়তে থাকে। একসময় যে মেয়েটি প্রাণোচ্ছল ছিল, বন্ধুদের সাথে হেসে গল্প করত, কলেজে নিয়মিত যেত, আজ সে দিনের বেশিরভাগ সময় ঘরের ভেতরে কাটায়। বাইরের আলো যেন তার কাছে অসহ্য মনে হয়। জগৎটা তার কাছে রঙহীন আর পাঁচে হয়ে যায়। প্রথম দিকে পরিবারের সদস্যরা তার এই পরিবর্তন লক্ষ্য করে উদ্বিগ্ন হন। তার মা বারবার তাকে ঘর থেকে বের হওয়ার জন্য বলেন, বন্ধুদের সাথে দেখা করার পরামর্শ দেন। তার বাবাও তার সাথে নরম সুরে কথা বলেন, তার পছন্দের খাবার তৈরি করে আনেন। কিন্তু অনন্যা যেন এক অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে গেছে। বাইরে কোনোভাবেই সে সাড়া দেয় না। কলেজে যাওয়ায় সে প্রায় বন্ধই করে দিয়েছে। প্রথমে বান্ধবীরা কয়েকবার তার সাথে দেখা করতে এলো। তার নীরব আর বিষণ্ণতা দেখে তারাও ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে। এখন কালো ভদ্রে দু একজন ফোন করে, কিন্তু অনন্যা তাদের সাথেও তেমন কথা বলতে চায় না। তার জগৎটা ক্রমশ ছোট হয়ে আসে, সীমাবদ্ধ হয়ে পড়ে তার ঘরের চার দেওয়ালের মধ্যে। সারাদিন অনন্যা বিছানায় শুয়ে থাকে, সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবে। তার মনে কেবল অয়নের স্মৃতি ভিড় করে আসে। সেই ছেলে মানুষই প্রেম, তার অক্লান্ত চেষ্টা, তার বিদায়বেলার সেই ভাঙ্গা কণ্ঠস্বর, সবকিছু যেন তার মস্তিষ্কে এক বিষাক্ত কাটার মতো বিঁধে থাকে। তার মনে হয় তার নিষ্ঠুর প্রত্যাখ্যানই অয়নকে দূরে ঠেলে দিয়েছে, আর সেই শূন্যতা তাকে আজ গ্রাস করেছে। রাতে ঘুম আসে না সহজে। চোখের পাতা এক কোলে কেবল অয়নের মুখ ভেসে ওঠে, কখনো হাসি মাখা, কখনো ব্যথাতুর। অনুশোচনার আগুনে তার হৃদয় দগ্ধ হতে থাকে। কেন সে সেদিন এতটা কঠোর হয়েছিল? কেন সে অয়নের ভালোবাসার এতটুকু মর্যাদা দেয়নি? এখন মনে হয় অয়নের সেই পাগলামি ভরা প্রেমও যেন এক অমূল্য রত্ন ছিল, যা সে অবহেলায় হারিয়েছে। মাঝে মাঝে সে অয়নের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল দেখে। দূরদেশে ছেলেটা হয়তো ভালো আছে, পড়াশোনায় মন দিয়েছে, বন্ধুদের সাথে হাসছে। এই ছবিগুলো একদিকে যেমন তাকে কিছুটা শান্তি দেয়, তেমনি অন্যদিকে তার মনে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে যায়। যদি সেদিন সে অন্যরকম ব্যবহার করত, হয়তো আজ তাদের গল্পটা অন্যরকম হতে পারত। অনন্যার গৃহবন্দী জীবন তার শারীরিক মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তার খাওয়া দাওয়া অনিয়মিত হয়ে পড়ে, চোখের নিচে কালি জমে, মুখ ফ্যাকাশে দেখায়। পরিবারের সদস্যরা তার এই অবস্থা দেখে আরও বেশি চিন্তিত হয়ে পড়েন। একদিন তার মা কাঁদতে কাঁদতে তার হাত ধরে বলেন, মা, তুই কি আর একটু চেষ্টা করবি না? এভাবে নিজেকে শেষ করে দিস না। তোর বাবা ভাই সবাই তোকে ভালোবাসে। অনন্যা মায়ের দিকে তাকায়, তার চোখে এক গভীর শূন্যতা। কোনো উত্তর তার মুখে আসে না। সে আবার মুখ ফিরিয়ে নেয়, তার নিজের তৈরি করা বিষণ্ণতার অন্ধকার জগতে ডুবতে থাকে। তার এই স্বেচ্ছানিবাস যেন তার অনুতাপের শাস্তি, এক নীরব প্রায়শ্চিত্র। অয়নের স্মৃতি আর অনুশোচনা, এই দুটো বিষাক্ত তীর যেন সারাক্ষণ তার হৃদয় ভেদ করতে থাকে। অনন্যার ক্রমশ অবনতিশীল অবস্থা দেখে পরিবারের সদস্যরাও গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। তার খাওয়া দাওয়া অনীহা, কলেজে না যাও এবং সারাক্ষণ ঘরের ভেতর নিজেকে বন্দি করে রাখা, এই সব কিছুই তাদের মনে গভীর দুশ্চিন্তার সৃষ্টি করে। অনেক বাবা মাও ছেলের চিন্তায় কাতর হয়ে পড়েন, যদিও তারা সরাসরি অনন্যাকে কিছু বলতে দ্বিধাবোধ করেন।
একদিন সন্ধ্যায় যখন সবাই একসাথে খাবার টেবিলে বসেছিলেন, এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছিল। অনন্যার মা আর চুপ থাকতে না পেরে বিষণ্ণ গলায় বলেন, অনন্যা মা, তোমার কি হয়েছে বলো তো? এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আমাদের সাথে একটু কথা বলো। অনন্যার বাবাও স্ত্রীর সাথে গলা মেলান। হ্যাঁ মা, যদি কোনো সমস্যা থাকে আমাদের বলো, আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব। অয়নের বাবা ধীরে ধীরে বলেন, না, আমরা জানি হয়তো কোনো কারণে তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু এভাবে নিজেকে গুটিয়ে রাখলে তো কোনো সমাধান হবে না। অয়নও দূরে একা আছে, আমরা সবাই তোমার জন্য চিন্তিত। তাদের সম্মিলিত উদ্বেগে ভরা আহ্বানে অনন্যা প্রথমে নীরব থাকে, মুখ নিচু করে বসে থাকে। কিন্তু তাদের আন্তরিকতা এবং চোখের জল দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। তার বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চায়। হঠাৎ অনন্যা ফুঁপিয়ে কেঁদে ওঠে। তার কান্নায় চাপা দীর্ঘশ্বাস আর গভীর অনুশোচনা মেশানো থাকে। পরিবারের সকলে উৎকণ্ঠিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কষ্টের দমক থামিয়ে অনন্যা ভাঙ্গা গলায় বলে, আমার ভুল হয়েছে। তার কান্নারও বেড়ে যায়। তার মা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন, তার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অনন্যার বাবা ব্যাকুলভাবে জিজ্ঞাসা করে, কি ভুল হয়েছে মা? কার সাথে কি হয়েছে? অনন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলে, আমি অয়নের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ওর ভালোবাসার কোনো মূল্য দিইনি। ও যখন এত ভালোবাসতো, এত কেয়ার করতো, তখন আমি শুধু ওকে দূরে ঠেলে দিয়েছি। তার কান্নায় ভেঙে আসে কণ্ঠ। কিছুক্ষণ পর আবার বলে, ও যখন চলে গেল তখন আমি বুঝতে পারলাম আমি কতটা একা হয়ে গিয়েছি। ওর পাগলামি হলেও ও তো আমাকে ভালোবাসতো, আর আমি ওকে শুধু ঘৃণা করেছি। অনন্যার স্বীকারোক্তিতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। অনের বাবা মা একে অপরের দিকে তাকান, তাদের চোখে বেদনার ছায়া। অনন্যার বাবা মাও তাদের মেয়ের কষ্ট বুঝতে পারেন। অনন্যা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি ওকে আসতেও দিলাম না, একটা বিদায়ও জানালাম না। এখন আমার মনে হয় আমার জন্য ও এত দূরে চলে গেল। আমি ওকে খুব মিস করি। তার কান্না থামার কোনো লক্ষণ নেই। পরিবারের সকলে স্তব্ধ হয়ে বসে থাকে। তাদের মনেও এক গভীর বিষাদের ঢেউ লাগে। অনন্যার এই স্বীকারোক্তি যেন এতদিন ধরে চাপা থাকা এক সত্যকে উন্মোচিত করে। অনের ভালোবাসার মূল্য সে দেরিতে হলেও বুঝতে পেরেছে, আর সেই অনুশোচনা আস্তাকে তিলে তিলে দগ্ধ করছে। তাদের স্নেহ চাচাতো আপুর সাথে বিয়ের অসমাপ্ত গল্প হয়তো এবার এক নতুন মোড় নিতে চলেছে। অনন্যার কান্নায় ভেঙে পড়া স্বীকারোক্তি শুনে ঘরের পরিবেশ ভারী হয়ে ওঠে। তার অনুশোচনায় পরিবারের সকলের মন ব্যতীত হয়। তার মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন। কাঁদিস না মা, যা হবার হয়েছে, ভেঙে পড়লে চলবে না। অনন্যার বাবা এগিয়ে এসে তার পাশে বসেন, স্নেহের স্বরে বলেন, তুই একা নও মা, আমরা সবাই তোর সাথে আছি। অনের বাবা দীর্ঘশ্বাস ফেলে। অনন্যা মা, যা হয়েছে তার জন্য তুমি নিজেকে দোষ দিও না, হয়তো এটাই নিয়তির ছিল। মা ও সুসজল চোখে বলে, আয়ানও নিশ্চয় ভালো নেই মা, দূরে একা একা। এই সময় অনের বাবা এক অপ্রত্যাশিত প্রস্তাব দেন, তার কণ্ঠে দৃঢ়তা। শোনো অনন্যা মা, আমি একটা কথা দিতে চাই। অয়ন যখন দেশে ফিরবে আমরা আর কোনো দেরি করব না, তোমাদের দুজনকে আমরা বিয়ে দেব। কথাটি শুনে অনন্যা চমকে ওঠে। ভেজা চোখে অনের বাবার দিকে তাকায়। অনের মা প্রথমে কিছুটা অবাক হন, তারপর ধীরে ধীরে তার মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। হ্যাঁ মা, আমারও সেই ইচ্ছে। যদি তোরা দুজন রাজি হোস তাহলে আর কোনো বাধা থাকবে না। অনন্যার চোখে তখনও অবিশ্বাস। সে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, কিন্তু অয়ন কি রাজি হবে? আমি তো ওর সাথে এত খারাপ ব্যবহার করেছি। অনের মা অনন্যার হাত ধরে তার চোখে স্নেহ আর দৃঢ়তা। ওকে রাজি করানোর দায়িত্ব তোর মা, তুই কি পারবি না? আমার বিশ্বাস আয়নের ভালোবাসা এত সহজে শেষ হওয়ার নয়। আর তুই যদি সত্যি অনুতপ্ত হোস, তোর ভালোবাসার কাছে ও ঠিক হার মানবে। অনন্যা কিছুক্ষণ চুপ করে থাকে। তার মনে এক নতুন আশার আলো জ্বলে ওঠে। অনের বাবার আশ্বাস এবং অনের মায়ের বিশ্বাস তার ভেতরে দুর্বলতাকে সাহস যোগায়। সে ধীরে ধীরে চোখের জল মুছে, তার মুখ দৃঢ় সংকল্পে ভরে ওঠে। হ্যাঁ, আমি পারবো। আমি অয়নকে বোঝাবো। আমার ভুলের জন্য আমি ওর কাছে ক্ষমা চাইবো। আমি ওকে জানাবো আমার মনেও পরিবর্তন এসেছে। পরিবারের সকলে অনন্যার দিকে তাকিয়ে থাকে, তাদের চোখে এক নতুন প্রত্যাশা। দীর্ঘদিনের জমানো মেঘ সরে গিয়ে যেন এক নতুন ভোরের সূচনা হতে চলেছে। অয়নের প্রতি অনন্যার অনুশোচনা এবং পরিবারের সমর্থন, এই সব কিছু মিলিয়ে তাদের এক অসমাপ্ত গল্প হতো এবার এক নতুন এবং সুন্দর পরিণতির দিকে এগোবে। তবে সেই পরিণতির জন্য অনন্যাকে দীর্ঘপথ পাড়ি দিতে হবে। অয়নের মন জয় করতে হবে তার ভালোবাসার আন্তরিকতা দিয়ে।
পরিবারের দেওয়া আশ্বাস অনন্যার মনে এক নতুন শান্ত স্রোত বইয়ে দেয়। সেই অস্থিরতা, সেই তিক্ত অনুশোচনা সে ধীরে ধীরে থিত হতে শুরু করে। তবে তার ভেতরে ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। অনের প্রতি তার ভুল ব্যবহারের স্মৃতি তাকে মাঝে মাঝেই কষ্ট দেয়, কিন্তু এখন সেই কষ্টের সাথে একটা ক্ষীণ আশাও যুক্ত হয়েছে। অয়নের ফিরে আসার অপেক্ষা। অনন্যা আগের মতো আর সাক্ষণ ঘরের ভেতরে বন্দি করে রাখে না নিজেকে। ধীরে ধীরে সে স্বাভাবিক জীবন ফেরার চেষ্টা করে। কলেজে নিয়মিত যাওয়া শুরু করে। বন্ধুদের সাথে আগের মতো না হলেও কিছুটা সময় কাটায়। তবে তার হাসিতে এখনও সে আগের প্রাণোচ্ছলতা অনুপস্থিত। তার চোখে এখনও এক ধরনের বিষণ্ণতা লেগে থাকে। পরিবারের সদস্যরা তারা এই পরিবর্তন লক্ষ্য করে এবং মনে মনে শান্তি পান। তারা অনন্যাকে কোনো রকম চাপ দেন না, শুধু তার পাশে থাকেন এবং তাকে মানসিকভাবে সমর্থন যোগাতে চেষ্টা করে। অয়নের মা প্রায়ই তার সাথে কথা বলেন, অয়নের পছন্দের খাবার রান্না করেন এবং দুজনে মিলে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন। অয়নের সাথে সরাসরি কোনো যোগাযোগ অনন্যা করে না। তার মনে দ্বিধা কাজ করে। কী বলবে সে? কীভাবে শুরু করবে? তার ভুলের জন্য কীভাবে ক্ষমা চাইবে? সে নীরব থাকে, শুধু অয়নের ফিরে আসার দিনের প্রতীক্ষা করে। সময় ধীরে ধীরে বয়ে যায়, মাসের পর মাস কাটে, কিন্তু অয়নের দেশে ফেরার কোনো নির্দিষ্ট খবর পাওয়া যায় না। পরিবারের সদস্যরা নিয়মিত তার সাথে ফোনে কথা বলে, তার পড়াশোনার খোঁজ খবর নেন। অয়ন তাদের সাথে কথা বলে শান্তি পায়, তবে তার কণ্ঠস্বরে এখনও একটা চাপা বিষণ্ণতা অনুভব করা যায়। অনন্যা ধৈর্য ধরে অপেক্ষা করে। তার দিনের শুরু হয় অয়নের চিন্তায়, আর রাত হয় তার স্বপ্নে। সে কল্পনা করে আবার অয়নের সেই পরিচিত মুখ দেখবে, কবে তার সেই ছেলে মানুষই আবদার শুনবে। তার মনে এখন একটাই কামনা, অয়নের কাছে তার ভুলের জন্য ক্ষমা চাওয়া এবং তাকে জানানো যে তার মনে পরিবর্তন এসেছে। এই নীরব অপেক্ষার সময় অনন্যা নিজেকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। সে বুঝতে পারে অয়নের কাছে ফিরে যাওয়ার আগে তাকে নিজের ভেতরে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। সে বই পড়ে, গান শোনে এবং নিজের পছন্দের কাজগুলোতে মনোযোগ দেয়। তার মনে হয় অয়নের ভালোবাসা পাওয়ার যোগ্য হতে হলে তাকে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে। এভাবেই শান্ত অপেক্ষার দিনগুলো কাটতে থাকে। অনন্যার মনে অয়নের ফিরে আসার ক্ষীণ আশা ক্রমশ দৃঢ় হতে থাকে। তার নীরবতা যেন এক প্রতীক্ষার ভাষা, সে অনুতাপের প্রকাশ। সে জানে একদিন অয়ন ঠিক ফিরে আসবে, আর সে তার সমস্ত ভালোবাসা দিয়ে ছেলেটির হৃদয় জয় করবে। দেশে ফেরার পর কয়েকদিন কেটে যায়। অয়ন ধীরে ধীরে তার পুরনো পরিবেশে ফিরে আসে, বন্ধুদের সাথে দেখা করে, পরিবারের সাথে সময় কাটায়। তবে অনন্যার সাথে তার কথাবার্তা খুবই কম, যা হয় তার নিতান্তই সৌজন্যমূলক। অয়নের ব্যবহারে সে আগের ব্যাকুলতা বা ভালোবাসার প্রকাশ একেবারেই অনুপস্থিত। সে অনন্যাকে আগের মতোই আপু বলে ডাকে, তবে সেই ডাকের মধ্যে এখন শুধুই সম্মানের একটা দূরত্বের স্পষ্ট ইঙ্গিত থাকে। অনন্যা অয়নের এই পরিবর্তন গভীরভাবে অনুভব করে। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করে। সে বুঝতে পারে তার প্রত্যাখ্যান অয়নের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে এবং সেই ক্ষত এত সহজে সরা নয়। তার অনুশোচনা যেন আরও তীব্র হয়। একদিন বিকেলে অয়ন ছাদে বসে ল্যাপটপে কাজ করছিল। অনন্যা ধীরে ধীরে তার কাছে যায়। অয়ন, একটু কথা বলবে? অয়ন ল্যাপটপ থেকে মুখ তুলে তাকায়, তার চোখে সৌজন্যের হাসি। হ্যাঁ আপু বলো। অনন্যার বুকের ভেতরটা ধক করে ওঠে। এই আপু ডাকটা যেন তার মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি করে দিয়েছে। সেই দিন বিমানবন্দরে তুমি যখন এলে, আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম। জানি আপু, কিন্তু তখন পরিস্থিতিটা তেমন ছিল না, আর এখন তো সবকিছু স্বাভাবিক। তোমার কি মনে হয় সবকিছু স্বাভাবিক? অয়ন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমার মনে হয় সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় আপু। আমাদের দুজনের জীবনও অনেক পরিবর্তিত হয়েছে। কিন্তু আমার মনে হয় আমার একটা ভুলের জন্য। ওসব পুরনো কথা না তোলাই ভালো আপু। যা হয়েছে তা অতীত, এখন আমাদের ভবিষ্যতের দিকে তাকানো উচিত। অনন্যার চোখে জল চিকচিক করে। অয়নের এই শান্ত অথচ গুরুত্বপূর্ণ ব্যবহার তার হৃদয় ভেঙে দেয়। তুমি কি আমাকে ক্ষমা করতে পারোনি অয়ন? অয়ন গভীর শ্বাস নেয়, তারপর বলে, ক্ষমা না করার কিছু নেই আপু। তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছিলে আর আমি সেটা মেনে নিয়েছি। হয়তো আমাদের দুজনের পথ আলাদা ছিল, কিন্তু এখন আমার মনে হয় এখন আমার অনেক কাজ আছে আপু, পরে কথা হবে। এ বলে অয়ন ল্যাপটপের দিকে মনোযোগ দেয়। অনন্যা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে হয় তার অনুশোচনা যেন কোনো মূল্যই পাচ্ছে না। অয়ন তাকে আর সেই আগের চোখে দেখে না। তার ভালোবাসার সেই তীব্র আগুন যেন নিভে গিয়ে শুধু এক শীতল দূরত্ব তৈরি হয়েছে। অয়নের ফিরে আসা অনন্যার জন্য নতুন এক যন্ত্রণার কারণ। সে বুঝতে পারে ভালোবাসার প্রত্যাখ্যানে ক্ষত কতটা গভীর হতে পারে। পরে দিনগুলো কাটে
একই রকম নীরবতা আর অস্বস্তির মধ্যে অনন্যা সারাদিন চেষ্টা করে অয়নের সাথে একটু কথা বলার, তার ভুল স্বীকার করার, তার মনের ভেতরে পরিবর্তনটুকু বোঝানোর। কিন্তু অয়ন যেন এক অদৃশ্য দেওয়াল তুলে রেখেছে তার চারপাশে। সে অনন্যার সাথে কথা বলে ঠিকই, কিন্তু সেই কথাবার্তা হয় নিতান্তই প্রয়োজন মাফিক এবং দূরত্ব বজায় রেখে। সেই আগের আন্তরিকতা, সেই ভালোবাসার স্পর্শ যেন সব কিছুই কর্পূরের মতো উবে গেছে। সকালে নাস্তার টেবিলে যখন পরিবারের সকলে একসাথে বসে, অনন্যা সাহস করে অয়নের দিকে তাকায়। অয়ন, আজ বিকেলে কি তোমার একটা সময় হবে? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। অয়ন কিছুক্ষণ চুপ থেকে বলে। আমার আজ কয়েকটা জরুরি কাজ আছে আপু, পরে সময় পেলে বলবো। বিকেলে অনন্যা ছাদে যায়। সেখানে আগে তার ঘন্টার পর ঘন্টা একসাথে সময় কাটাতো। সে আশা করে হয়তো এখন অয়ন এখানে আসবে, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও অয়নের দেখা মেলে না। অস্তগামী সূর্যের আলোয় তার তার একা বিষণ্ণ মূর্তি আরও প্রকট হয়ে ওঠে। রাতে খাবার টেবিলে অয়নের মা চেষ্টা করেন দুজনের মধ্যে বরফ গলানোর। কি রে আয়ান, অনন্যা তোর পছন্দের পায়েস রান্না করেছে, একটু খাতো। অয়ন সামান্য একটু পায়েস নেয়, কিন্তু কোনো কথা বলে না। অনন্যা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে মিনতি, কিন্তু অয়ন সেদিকে দৃষ্টিপাত করে না। খাওয়ার পর অনন্যা আবার অয়নের ঘরে যায়, যখন সে ল্যাপটপে কাজ করছিল। অয়ন, তুমি কি আমাকে একটু সুযোগ দেবে না? আমার কথাগুলো একবার শুনবে না? অয়ন গভীর শ্বাস নেয়, ল্যাপটপ বন্ধ করে অনন্যার দিকে তাকায়। তার চোখে কোনো রাগ নেই, শুধু এক ধরনের ক্লান্তি। আপু, আমি তোমার প্রতি কোনো বিদ্বেষ পুষে রাখিনি, কিন্তু যা হয়েছে তা আমি ভুলতে পারিনি। আর আমার মনে হয় না আমাদের মধ্যে আর কোনো কথা বলার বাকি আছে। কিন্তু আমার তো অনেক কথা বলার আছে। আমার ভুল, আমার অনুশোচনা দিয়ে কি আর ভুল শোধরানো যায় আপু? সময় চলে গেলে আর ফিরে আসে না। কথাটা বলে অয়ন আবার ল্যাপটপ খোলে এবং কাজে মনোযোগ দেয়। অনন্যা হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। তার মনে হয় তার সব চেষ্টায় যেন ব্যর্থ হচ্ছে। অনের হৃদয় যেন পাথর হয়ে গেছে, যেখানে তার কান্নার কোনো ঢেউ পৌঁছাচ্ছে না। তাদের যেন দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে উঠছে। অয়ন সে আগের অয়ন নেই। তার ভালোবাসার তীব্রতা হয়তো সময়ের সাথে সাথে শান্ত হয়েছে, কিন্তু সেই শান্তির আড়ালে এক গভীর দূরত্ব হয়েছে, যা অনন্যার অনুশোচনার সাগরও ভরা ঠর নয়। আরেকটি দিনও কাটে অনন্যার নিষ্ফল চেষ্টায়, আর অয়নের শীতল ঔদাসীন্য। পরের কয়েকদিন অনন্যা নিজেকে প্রস্তুত করে। সে জানে অনের মনে গভীর ক্ষত হয়েছে এবং সেই ক্ষত সারানো সহজ নয়। তবু সে হাল ছাড়তে রাজি নয়। তার ভুল স্বীকার করে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে সে একবার শেষ চেষ্টা করতে চায়। একদিন সকালে যখন অয়ন তার ঘরে একা ছিল, অনন্যা ধীরে ধীরে প্রবেশ করে। অয়ন প্রথমে কিছুটা অবাক হয়, তারপর শান্তভাবে তার দিকে তাকায়। অয়ন, আমার সাথে একটু শান্তভাবে কথা বলবে? আজ আমি তোমাকে আমার সব কথা খুলে বলতে চাই। অয়ন কিছুক্ষণ চুপ থেকে সম্মতি জানায়। অনন্যা একটি চেয়ার টেনে তার সামনে বসে। সেই দিন বাগান বাড়িতে আমি তোমার সাথে যা ব্যবহার করেছিলাম, তার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। আমার মনে কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু কেন জানি তখন আমি খুব খারাপ কথা বলেছিলাম। তার কণ্ঠস্বর ধরে আসে। সে কিছুক্ষণ দম নেয়। তোমার ভালোবাসা, তোমার অপেক্ষা আমি কিছুই বুঝিনি। আমি শুধু নিজের জেদে আর ভয়ে অন্ধ ছিলাম। যখন তুমি চলে গেলে, তখন আমি বুঝতে পারলাম আমার জীবনে কতটা শূন্যতা তৈরি হয়েছে। তোমার সেই পাগলামি ভরা প্রেমও আমার কাছে এখন অনেক মূল্যবান মনে হয়। অনন্যার চোখে জল চিকচিক করে। সে অন্যের দিকে মিনতি ভরা দৃষ্টিতে তাকায়। ফিরে আসার পর তোমার নীরবতা, তোমার সেই আপু ডাকটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু আমি সত্যি অনুতপ্ত। অয়ন, আমি তোমাকে হারাতে চাই না। আমার মনে হয় তোমার প্রতি আমার শুধু স্নেহ নয়, তার থেকেও বেশি কিছু অনুভূতি আছে। অনন্যা থামে, অনের মুখের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে। অনের মুখ শান্ত, কিন্তু তার চোখে কোনো উষ্ণতা নেই। আপু, তোমার অনুশোচনা আমি বুঝতে পারছি এবং আমি বিশ্বাস করি তুমি যা বলছো তা সত্যি। কিন্তু সময়ের স্রোতে অনেক কিছুই বদলে যায়। সেই সময়ের অয়ন আর এই সময়ের অয়নের মধ্যে অনেক পার্থক্য। তুমি যখন আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলে, তখন আমার হৃদয় ভেঙে গিয়েছিল। সেই কষ্ট আমি সহজে ভুলতে পারিনি। অন ধীরে ধীরে বলতে থাকে, তার কণ্ঠস্বর মোলায়েম কিন্তু দৃঢ়। এখন আমি আমার ক্যারিয়ারে মনোযোগ দিতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই। পুরনো দিনের সেই আবেগ হয়তো আর আমার মধ্যে নেই। তোমার প্রতি আমার সম্মান আছে, স্নেহ আছে, যেমন একজন বড় বোনের প্রতি থাকে। কিন্তু সেই ভালোবাসার অনুভূতি তা হয়তো সময়ের সাথে সাথে স্তিমিত হয়ে গেছে। অনন্যা হতাশ হয়, তার চোখের জল গড়িয়ে পড়ে। তার মানে তুমি আমাকে আর ভালোবাসো না? ভালোবাসা একমুখী হতে পারে না আপু। তুমি যখন আমার ভালোবাসার মূল্য দাওনি,
তখন আমার আর কিছুই করার ছিল না। এখন তুমি অনুতপ্ত, কিন্তু আমার মনে সে আগের আবেগ আর নেই। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এটাই সত্যি। একথা বলে অয়ন উঠে দাঁড়ায় আমার কিছু কাজ আছে আপু, তুমি বরং বিশ্রাম করো। বলে অয়ন ঘর থেকে বেরিয়ে যায়। অনন্যা পাথরের মতো বসে থাকে, তার চোখের জলে গাল ভেসে যায়। তার আন্তরিক ক্ষমা অয়নের হৃদয় স্পর্শ করতে ব্যর্থ হয়েছে। অয়ন সুন্দরভাবে শান্তভাবে তাকে এড়িয়ে গেছে, তার অনুশোচনাকে মূল্যহীন প্রমাণ করে। অয়নের শান্ত অথচ কঠিন প্রত্যাখ্যান অনন্যাকে একেবারে ভেঙে দেয়। তার মনে হয় তার অনুশোচনা, তার কষ্ট সব কিছুই বৃথা। তবু সে সহজে হাল ছাড়তে রাজি নয়। তার মনে ক্ষীণ হলো একটি আশা এখনো বেঁচে আছে। হয়তো অয়নের হৃদয় পুরোপুরি পাথর হয়নি, তাই সে সিদ্ধান্ত নেই আবারও অয়নের কাছে সুযোগ চাইবে, তাকে বোঝানোর চেষ্টা করবে যে তার মনে সত্যি পরিবর্তন এসেছে। পরের কয়েকদিন অনন্যা অয়নের আশেপাশে ঘোরাঘুরি করে, তার সাথে কথা বলার সুযোগ খোঁজে, কিন্তু অয়ন যেন তাকে সচেতনভাবে এড়িয়ে চলে। যখনই অনন্যা তার কাছে যায়, সে কোনো না কোনো অজুহাতে সেখান থেকে সরে যায়। একদিন সকালে যখন অয়ন বাগানে হাঁটছিল, অনন্যা দ্রুত তার কাছে ছুটে যায়। অয়ন দাঁড়াও, আমার সাথে একটু কথা শোনো প্লিজ। অয়ন থামে, কিন্তু তার চোখে সেই শীতল ঔদাসীন্য বজায় থাকে। কি বলতে চাও আপু? আমার হাতে বেশি সময় নেই। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো এখন আমি অনুতপ্ত। আমার মনে সত্যিই পরিবর্তন এসেছে। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে না অয়ন? সবকিছু নতুন করে শুরু করার একটা সুযোগ। অয়নের মুখ কঠিন হয়ে ওঠে। নতুন করে শুরু? কিসের ভিত্তিতে শুরু করব আপু? সেই পুরনো তিক্ততা, সেই প্রত্যাখ্যান, সেগুলো কি এত সহজে ভুলে যাওয়া সম্ভব? আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু আমি তোমাকে প্রমাণ করতে চাই আমি বদলেছি। আমার মনে এখন তোমার জন্য অন্যরকম অনুভূতি আছে। অনুভূতি ক্ষণস্থায়ী হতে পারে আপু। আজ তোমার মনে হচ্ছে পরিবর্তন এসেছে, তো কাল হয়তো আবার সব পাল্টে যাবে। আমি আর সেই ঝুঁকি নিতে চাই না। একবার যথেষ্ট হয়েছে। না অয়ন, এবার সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। হয়তো আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অয়নের চোখে সামান্য বিস্ময় দেখা যায়, কিন্তু তা মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। ভালোবাসা কোনো জোরের জিনিস নয় আপু, আর আমার মনে এখন তোমার জন্য সে আগের আবেগ আর নেই। আমি তোমাকে সম্মান করি, কিন্তু ভালোবাসতে পারি না। প্লিজ অয়ন, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে দেখাবো আমার ভালোবাসা সত্যি। আমি তোমার জন্য অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। শুধু একটা সুযোগ দাও আমাকে। অনন্যা অয়নের হাত ধরে মিনতি করে, তার চোখে অশ্রু, কিন্তু অয়নের মুখ অনড় থাকে। আমার মনে হয় না আর কোনো সুযোগের প্রয়োজন আছে আপু। আমাদের দুজনের পথ এখন আলাদা। তুমি বরং নিজের জীবনের দিকে মনোযোগ দাও। কথাটা বলেই অয়ন হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। অনন্যা পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার মুখের আকুতি ব্যর্থ হয়। অয়নের হৃদয় যেন সত্যি কঠিন হয়ে গেছে, যেখানে তার ভালোবাসার কোনো স্থান আর অবশিষ্ট নেই। অনন্যার বারবার সুযোগ চাওয়ার পরও যখন অয়নের মন গলে না, তখন পরিবারের সদস্যরাও কিছুটা হতাশ হয়ে পড়েন। তারা বুঝতে পারেন তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন হয়তো আর পূর্ণ হওয়া নয়। তবুও তারা একবার শেষ চেষ্টা করতে চান। একদিন সন্ধ্যায় যখন পরিবারের সকলে একসাথে বসে চা খাচ্ছিলেন, অয়নের বাবা প্রসঙ্গটি তোলেন। অয়ন, তুই কি ভেবে দেখেছিস অনন্যা কি বলছে? মেয়েটা তো সত্যি অনুতপ্ত মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমারও মনে হয় অনন্যার মনে পরিবর্তন এসেছে। আর তোরা তো ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছিস। দাদার শেষ ইচ্ছাটাও তো আমাদের মনে রাখতে হবে অয়ন। আর এখন তো অফিসের ঝামেলাও নেই, সবকিছু যখন স্বাভাবিক তখন। অয়ন চুপ করে সকলের কথা শুনে, তার মুখ কঠিন থাকে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, যা হয়েছে তা আমি ভুলতে পারিনি। আর এখন আমার মনে সে আগের অনুভূতি আর নেই। কিন্তু অয়ন, অনন্যা তো তোর কাছে সুযোগ চাইছে, একবার ভেবে দেখ না। কেন বারবার আপনারা আমাকে সেই পুরনো কথা বলছেন? আমি আমার জীবন নিয়ে এগিয়ে যেতে চাই। অনন্যা একপাশে নীরবে দাঁড়িয়ে সকলের কথা শুনছিল। অয়নের অনীহা তার হৃদয় আবারও ভেঙে দেয়। তবুও সে শেষবারের মতো চেষ্টা করে। অয়ন প্লিজ, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে দেখাবো আমার ভালোবাসা সত্যি। অনন্যা এগিয়ে এসে অয়নের হাত ধরতে যায়, কিন্তু অয়ন দ্রুত তার হাত সরিয়ে নেয়। যথেষ্ট হয়েছে আপু, বারবার একই কথা বলে আর কোনো লাভ নেই। আমার মনে তোমার জন্য সেই ভালোবাসার স্থান আর নেই। আমি তোমাকে সম্মান করি, কিন্তু বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না। অয়নের স্পষ্ট প্রত্যাখ্যানের পর পরিবারের সকলে স্তব্ধ হয়ে যান। তাদের মনে হতাশা নেমে আসে। অনন্যার চোখে জল চিকচিক করে, তার শেষ আশাটুকু যেন ভেঙে চুরমার হয়ে যায়। অয়ন, তুই কি বলছিস? একবার ভালো করে ভেবে দেখ। আমি ভেবেছি মা, আমার সিদ্ধান্ত এটাই।
এই বলে অয়ন উঠে নিজের ঘরে চলে যায়। অনন্যা পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার চোখের জল গড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা অসহায়ভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকেন। তাদের দীর্ঘদিনের স্বপ্ন, দাদার শেষ ইচ্ছা, সব কিছু যেন আজ ব্যর্থ হতে চলেছে। অয়নের অনীহা এবং অনন্যার অনুশোচনা। অনেক চূড়ান্ত প্রত্যাখ্যানের পর অনন্যা একেবারে মুষড়ে পড়ে। তার মনে হয় তার বেঁচে থাকার আর কোনো মানে নেই। অনুশোচনা, হতাশা আর ভালোবাসার ব্যর্থতা, এসব মিলে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একদিন রাতে যখন পরিবারের সকলে ঘুমাচ্ছিল, অনন্যা ঘুমের ওষুধ অতিরিক্ত মাত্রায় খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সকালে অনন্যার মা তাকে ডাকতে এসে দেখেন যে সে অবচেতন অবস্থায় পড়ে আছে, তার পাশেই ওষুধের পাতা। মায়ের চিৎকার শুনে পরিবারের সকলে ছুটে আসে। মুহূর্তের মধ্যে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। দ্রুত অনন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে অনন্যার চিকিৎসা শুরু হয়। পরিবারের সকলে উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করতে থাকে। অন্যের কানও এই খবর পৌঁছে। প্রথমে সে বিশ্বাস করতে চায় না, কিন্তু যখন তার বাবা ফোন করে নিশ্চিত করে, তখন তার বুকের ভেতরটা ধপ করে ওঠে। যে মেয়েটিকে সে একদিন গভীরভাবে ভালোবেসেছিল, তার এমন পরিণতি, এই ভাবনা তাকে অস্থির করে তোলে। অয়ন ছুটে যায় হাসপাতালে। সেখানে গিয়ে দেখে অনন্যার বাবা মা কানে ভেঙে পড়েছেন। চাচা চাচিরাও বিষণ্ণমুখে বসে আছেন। অয়ন নীরবে একপাশে দাঁড়িয়ে থাকে। তার মনে এক গভীর যন্ত্রণা অনুভব হয়। দীর্ঘ কয়েক ঘন্টা পর ডাক্তার এসে জানান অনন্যার জ্ঞান ফিরেছে, তবে এখনও বিপদমুক্ত নয়। এই খবরে কিছুটা স্বস্তি ফেলে, তবে সকলের মনে উদ্বেগ তখনও বিদ্যমান। জ্ঞান ফেরার পর অনন্যা দুর্বল চোখে চারিদিকে তাকায়। তার পাশে তার মা বসে কাঁদছেন। ধীরে ধীরে তার মনে পড়ে রাতের ঘটনা। তার মনে হয় সে হয়তো ভুল করেছে। কিছুক্ষণ পর অয়ন অনুমতি নিয়ে অনন্যার কেবিনে প্রবেশ করে। তখন সবাই রুম থেকে চলে যায়। অনন্যা দুর্বল চোখে অয়নের দিকে তাকায়। তার চোখে অনুশোচনা আর একরাশ আকুতি। অয়ন, তুমি এসেছো? অয়ন নীরবে তার পাশে বসে। তার চোখে কোনো রাগ নেই, শুধু গভীর বেদনা। আমার ভুল হয়ে গেছে অয়ন। আমি আর বাঁচতে চাই না যদি তুমি আমার পাশে না থাকো। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও অয়ন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেব। আমি আমার ভুল শুধরে নেব। প্লিজ একবার আমার দিকে তাকাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অনন্যা দুর্বল আকুতি অয়নের হৃদয় স্পর্শ করে। তার মনে পুরনো দিনের ভালোবাসা আর মায়া জেগে ওঠে। সে অনন্যার মুখের দিকে তাকায়। তার চোখে জলে ভেজা বিধ্বস্ত চেহারা দেখে তার মন নরম হয়। ঠিক আছে আপু, আমি তোমাকে আরেকটা সুযোগ দেব, কিন্তু এবার তুমি আমাকে আর আগের মতো দূরে ঠেলে দিতে পারবে না। আমি তোমাকে আদর করলেও তুমি বাধা দিতে পারবে না। অয়নের এই কথা শুনে অয়না হঠাৎ অয়নের মাথার পিছনে টান দিয়ে তার ঠোঁট জোড়া দখল করে নেয়। অয়ন চোখ বড় বড় করে ফেলে, কারণ এটাই ছিল অনন্যার পক্ষ থেকে প্রথম ভালোবাসার ছোঁয়া। কিছুক্ষণ পর অনন্যা অয়নকে ছেড়ে দেয়। তখন অয়ন অনন্যার কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। অনন্যার দুর্বল মুখে এক ঝলকের জন্য হাসি রেখা দেখা যায়। সে অয়নকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, অয়ন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো হতাশ করব না। তাদের সিনিয়র চাচাতো বিয়ের গল্প হয়তো আবারও এক নতুন পথে চলতে শুরু করলো। অনন্যার আত্মহত্যার চেষ্টা তাদের দুজনের জীবনে এক চরম ধাক্কা দেয়, কিন্তু সেই কঠিন পরিস্থিতি হয়তো তাদের আবারও কাছাকাছি আনে। অয়নের দেওয়া এই দ্বিতীয় সুযোগ কি তাদের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে? সময় এর উত্তর দেবে। অয়নের দেওয়া দ্বিতীয় সুযোগ অনন্যার জীবনে এক নতুন আলো নিয়ে আসে। হাসপাতাল থেকে ফেরার পর অনন্যা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, শারীরিক ও মানসিকভাবে। তার মনে এখন একটাই লক্ষ্য, অয়নের বিশ্বাস অর্জন করা এবং প্রমাণ করা যে তার ভালোবাসা সত্যি। অনন্যা তার আচরণের পরিবর্তন আনে। সে অয়নের সাথে সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলে। তার ব্যক্তিত্ব স্পেসের প্রতি খেয়াল রাখে। সে তার পড়াশোনা ও কর্মজীবনে মনোযোগ দেয় এবং নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। ধীরে ধীরে অয়ন অনন্যার এই পরিবর্তন লক্ষ্য করে এবং তার প্রতি তার শীতলতা কমতে শুরু করে। তাদের মধ্যে আবার স্বাভাবিক কথাবার্তা শুরু হয়। পুরনো দিনের তিক্ততা ভুলে গিয়ে তারা একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। সময় করায় অয়নের মনে অনন্যার জন্য আবারও সে পুরনো ভালোবাসার স্ফুলিঙ্গ দেখা যায়। অনন্যার আন্তরিক অনুশোচনা এবং তার পরিবর্তিত ব্যবহার অয়নের হৃদয় জয় করে নেয়। একদিন সন্ধ্যায় অয়ন অনন্যাকে সেই পুরনো পুকুর পাড়ে নিয়ে যায়, যেখানে সে তাকে প্রথমবার প্রপোজ করেছিল। অনন্যা, সেদিনের কথা তোমার মনে আছে? অনন্যা মাথা নিয়ে সম্মতি জানায়, তার চোখে এক ধরনের স্নিগ্ধ হাসি। আমি তোমাকে সেদিন অনেক কটু কথা বলেছিলাম, কিন্তু তোমার ফিরে আসা, তোমার অনুশোচনা এবং তোমার ভালোবাসার প্রমাণ সবকিছু আমার মন আবারও তোমার দিকে টেনে এনেছে। অয়ন হাঁটুকে বসে আবারও সেই আংটির বক্স খোলে, যে আংটিটি দিয়ে
আরও 2 বছর আগে অনন্যাকে প্রপোজ করেছিল, সেদিন প্রত্যাখ্যান পেল, আজ তা হয় না। অনন্যা, তুমি কি আমার জীবনসঙ্গী হবে? আবার সেই পুরনো ভুলের পুনরাবৃত্তি করবে না তো? অনন্যার চোখে জল চিকচিক করে, তবে তা দুঃখে নয়, আনন্দে। সে অয়নের হাত ধরে বলে, আমি আর সেই ভুল করব না অয়ন। আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। অয়ন হাসে এবং অনন্যার আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। চারপাশে নীরবতা ভেঙে তাদের ভালোবাসা নীরব সাক্ষী হয়। তাদের সম্পর্কের এই নতুন অধ্যায়ের কথা পরিবারের সকলে জানতে পারে এবং আনন্দে আপ্লুত হয়। অয়নের বাবা মা এবং অনন্যার বাবা মা তাদের দুজনের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায়। দাদার শেষ ইচ্ছে অবশেষে পূরণ হতে চলেছে। তাদের সিনিয়র চাচাতো আপুর বিয়ে স্বপ্ন সত্যি হতে চলেছে। কিছুদিনের মধ্যে তাদের বিয়ের আয়োজন শুরু হয়। বাড়িতে উৎসবের আমেজ লাগে। আত্মীয় স্বজন এবং বন্ধুদের আগমনে বাড়ি মুখরিত হয়ে ওঠে। অনন্যা লাল বেনারসিতে সেজে ওঠে। তার মুখে ভালোবাসার আভা। অয়ন পাঞ্জাবি পরে তার পাশে এসে দাঁড়ায়। তার চোখে অনন্যার জন্য গভীর প্রেম। শুভক্ষণে তাদের দুজনের মালাবদল হয়। অগ্নি সাক্ষী রেখে তার 7 পাকে বাধা পড়ে। দীর্ঘদিনের প্রতীক্ষা আর কষ্টের পর অবশেষে তাদের ভালোবাসার শুভ পরিণয় ঘটে। তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা মিটে যাওয়ার পর আসে সেই প্রতীক্ষিত রাত, অয়ন ও অনন্যার বাসরাত। 7 দিনের ক্লান্তি আর উৎসবের আমেজে শেষে দুজনে অবশেষে তাদের নীড় খুঁজে পায়। অয়নের ঘর সুন্দর করে সাজানো হয়েছে। গোলাপের পাপড়ি ছড়ানো বিছানা, মৃদু আলো, স্নিগ্ধতা আর সুগন্ধি ধূপের মাদকতা এক রোমান্টিক পরিবেশ তৈরি করেছে। অনন্যা নববধূর সাজে স্নিগ্ধ আলোয় আরও অপরূপা লাগছিল। তার মুখে সামান্য লালচে চোখে এক ধরনের লজ্জা আর আনন্দ। অয়ন ধীরে ধীরে ঘরের দরজা বন্ধ করে অনন্যার দিকে এগিয়ে আসে। তার চোখে গভীর ভালোবাসা আর দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তির তৃপ্তি। অনন্যা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অয়ন আলতো করে অনন্যার হাত ধরে কাছে টেনে নেয়। তাদের স্পর্শে বহুদিনের চাপা আবেগ মুক্তি পায়। অয়ন অনন্যার কপালে আলতো করে চুম্বন করে। অবশেষে তুমি আমার হলে আপু। এত দিনের স্বপ্ন আজ সত্যি হলো। আপু মানে? আরে রাগ করছো কেন? এতদিনের অভ্যাস কি আজ একদিনে চলে যাবে? আমি এত কিছু শুনতে চাই না। আর একবার আপু বলে দেখো তোমার কি করি। অয়ন তখন শক্ত করে অনন্যাকে জড়িয়ে ধরে। অনন্যা অয়নের বুক থেকে মুখ তুলে অয়নের দিকে তাকায়। তার চোখে কৃতজ্ঞতা আর অফুরন্ত ভালোবাসা। সব তোমার ভালোবাসার জন্য অয়ন, আর আমার অনুশোচনার জন্য। তুমি আমাকে ক্ষমা করেছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। অয়ন অনন্যার গাল স্পর্শ করে। আমাদের দুজনের পথ সহজ ছিল না অনন্যা। অনেক ভুল বোঝাবুঝি, অনেক কষ্ট আমরা পেরিয়ে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ভালোবাসাই জয়ী হয়েছে। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। তাদের হৃদয়ের গভীর অনুভূতি নীরব ভাষায় প্রকাশ পায়। অয়ন ধীরে ধীরে অনন্যার গমটা সরিয়ে দেয়। তাদের দৃষ্টি মিলিত হয়। অয়ন কিছু করার আগে অনন্যা তাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। তারপর অয়নের উপরে উঠে যায় এবং পাগলের মতো তাকে কিস করতে থাকে। অনন্যার থামার কোনো নাম গন্ধ নেই। হয়তো এতদিনের কষ্ট আজ ভালোবাসা দিয়ে আদায় করছে। অয়ন অনন্যাকে বাহুর ডরে আবদ্ধ করে। তাদের প্রথম স্পর্শে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে। দীর্ঘ বিরহের পর দুটি হৃদয় আজ এক হয়েছে। অতীতের সকল তিক্ততা ভুলে গিয়ে তারা নতুন এক জীবনের সূচনা করেছে। সারা রাত জেগে থাকে, একে অপরের হাতে হাত রেখে তাদের ফেলে আসা দিনগুলোর কথা বলে, ভবিষ্যতের স্বপ্ন বনে। তাদের ভালোবাসার গল্প যা শুরু হয়েছিল এক ভাই বোনের সরল সম্পর্ক দিয়ে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ এক গভীর ও স্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে। ভোরের আলো যখন তাদের ঘরে প্রবেশ করে তখন অয়ন আর অনন্যা একে অপরের বাহুডোরে শান্তভাবে ঘুমিয়েছিল। তাদের মুখের শান্তিতে এক সুন্দর গল্পের সমাপ্তির আভাস। তাদের সিনিয়র চাচাতো আপুর বিয়ে দীর্ঘ এবং বন্ধুর পথ অবশেষে ভালোবাসার মধুর গন্তব্যে এসে থেমেছে। তাদের জীবনে এক নতুন আলোয় উদ্ভাসিত, যেখানে প্রেম, বিশ্বাস আর বোঝাপড়ার এক সুন্দর সংসার তাদের জন্য অপেক্ষা করছে। শেষ কথা, দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে অয়ন আর অনন্যার ভালোবাসার পূর্ণতা পেল। তাদের জার্নিটা সহজ ছিল না। একদিকে ছিল সমাজের রক্তচক্ষু, অন্যদিকে নিজেদের মনে জটিলতা। অয়নের একনিষ্ঠ প্রেম, অনন্যার দ্বিধা আর প্রত্যাখ্যান, এই টানাপোড়েনের মধ্যে দিয়ে তাদের সম্পর্ক বহুবার হোঁচট খেয়েছে। কিন্তু ভালোবাসার গভীরতা আর সময়ের অমোঘ নিয়মে শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে তারা একে অপরের জীবনে স্থায়ী ঠিকানা খুঁজে পেল। তাদের এই মিলন শুধু দুটি মানুষের নয়, দুটি পরিবারের দীর্ঘদিনের লালিত স্বপ্নেরও বাস্তবায়ন। গল্পের মূল ভাব, এই গল্পের মূল ভাব হলো ভালোবাসার ধৈর্য ও অনুশোচনার গুরুত্ব।
অয়নের দীর্ঘ এবং নিঃস্বার্থ ভালোবাসা প্রমাণ করে যে সত্যিকারের প্রেম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। অন্যদিকে অনন্যার অনুশোচনা এবং নিজের ভুল স্বীকার করার সাহস দেখায় যে হৃদয় পরিবর্তন সম্ভব, যদিও তা সময় নিতে পারে এবং অনেক বেদনার জন্ম দিতে পারে। গল্পটি আরও তুলে ধরে পারিবারিক বন্ধনের গুরুত্ব এবং কঠিন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের একে অপরের পাশে থাকার তাৎপর্য। অয়ন ও অনন্যার গল্প থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি।